আসসালামু আলাইকুম সবাইকে। সকলকে স্বাগতম জানাচ্ছি স্বরধ্বনির পক্ষ থেকে। তো আজকে আমাদের ভেক্টরের দ্বিতীয় ক্লাস ফিজিক্সের। তো ফার্স্ট ক্লাসে আমরা বেশ কয়েকটা প্রকারভেদ দেখছি ভেক্টরের এবং ভেক্টরের বেসিক জিনিসপত্র পড়ার চেষ্টা করছি। তো ক্লাসটাতে একটু লেন্দি হয়ে গেছে ক্লাসটা। যে পরিমাণ কন্টেন্ট পড়ানো হয়েছে তার চেয়ে একটু ডিউরেশনটা বেশি হয়েছে। তো আজকে আমরা ট্রাই করব যে আর একটু কম সময়ে বা ফাস্ট পড়ানো ট্রাই করব যাতে আমরা বেশি টপিক কভার করতে পারি। তো আজকে আমরা মোটামুটি অনেকগুলো টপিকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আর যারা জানো না তোমাদের এখনো যে এইচএসসি 27 নিট্রো ব্যাচ এটা মূলত কি, এখানে আমরা ট্রাই করব যে অল্প আওয়ার্সে বা অল্প ক্লাস টাইমে আমরা বেশি টপিক কভার করে আমরা চ্যাপ্টারগুলো শেষ করার। তো চলো শুরু করা যাক ভেক্টরের দ্বিতীয় ক্লাস আজকে। তো প্রথমে দেখো আমি লিখে রাখছি কয়েকটা জিনিস। সেটা হচ্ছে স্বাধীন ভেক্টর। তো স্বাধীন মানে আমরা কি জানি? স্বাধীন মানে হচ্ছে ফ্রি, ইন্ডিপেন্ডেন্ট অর লাইক দ্যাট। তো স্বাধীন ভেক্টর মানে হচ্ছে যে ভেক্টরটা আসলে ইচ্ছা মতো মুভ করতে পারবে, তুমি যেখানে ইচ্ছা সেখানে ধরতে পারো। তো এখানে লেখা আছে পাদবিন্দু ইচ্ছা মতো ধরে নেওয়া যায়, আসলে ঠিক সেটাই। ধরো তোমার কাছে একটা ভেক্টর আছে, মনে করো যে ভেক্টরটা হচ্ছে, এটা হচ্ছে 2 নিউটন বলের একটা ভেক্টর। এটা মনে করো এ ভেক্টর। এখন এই ভেক্টরটা তোমাকে বলা হয়েছে যে এটা কোথায় প্রয়োগ করা হয়েছে বা কোথা থেকে উৎপত্তি হয়েছে কিছু বলা হয় নাই। তাহলে তুমি চাইলে এটা যেখানে ইচ্ছা সেখানে মুভ করতে পারবে। ধরো আমি যদি একটা স্থানাঙ্ক ব্যবস্থা এখানে আঁকাই, সাপোজ লাইক যে এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ। তুমি চাইলে যেখানে ইচ্ছা সেখানে ভেক্টরটাকে মুভ করতে পারবে, তাই না? তাই কিন্তু ধরো এই হচ্ছে আমার ভেক্টর, যে এটা হচ্ছে আমার 2 নিউটন বলের সেই ভেক্টরটা। তো তুমি চাইলে যেখানে ইচ্ছা সেখানে এটাই মুভ করে নিয়ে যেতে পারবা। প্রথমে এখানে কোথায় আছে, এটা যে পদবিন্দু, এইখানে তুমি যদি দেখো এটা এ ভেক্টর। তো এখানে যদি দেখো তাহলে এটা হচ্ছে 0,0। এখন তুমি চাইলে কিন্তু এটারে মুভ করে আরেক জায়গায় নিয়ে যেতে পারো। তুমি চাইলে এটাকে মুভ করে যে আমি এখানে নিয়ে আসলাম এটা, তাইলে এখানে আনলে এটার ধরো যে এটা 5,0 হয়ে গেল এই পদবিন্দুটা এখানে, এই যে এই জায়গাটাতে। আবার তুমি চাইলে এটাকে এখান থেকে মুভ করে এই জায়গায় নিয়ে আসলা, এই জায়গায়। তো এখানে যদি নিয়ে আসো তাহলে এখানে আনলে কি হয়, এখানে আনলে হয়ে যায় 5,5। তো এইভাবে তুমি ইচ্ছা মতো মুভ করতে পারবে আর কি। তো সেটাই বোঝাচ্ছে যেটা ইচ্ছা মতো মুভ করা যায় যে ভেক্টরটা, সেটাই মূলত স্বাধীন ভেক্টর, বা যেই ভেক্টরের পাদবিন্দু যে কোনো জায়গায় ধরে নেওয়া যায়। তো এই হচ্ছে স্বাধীন ভেক্টর। তো চলো আমরা পরেরটা দেখি। স্বাধীনের পরে আসতেছে সীমাবদ্ধ ভেক্টর, জাস্ট অপোজিট। পাদবিন্দু সুনির্দিষ্ট, মানে তোমাকে এখন বলে দিচ্ছে যে তোমার পাদবিন্দুটা সুনির্দিষ্ট। ঠিক আছে? তো এখানেও আমরা একটা আঁকানো ট্রাই করি। দেখো, মনে করো যে এটা তোমার বাড়ির ম্যাপ, কথার কথা। ধরো যে এটা হচ্ছে তোমার উত্তর দক্ষিণ দিক, আর এটা হচ্ছে তোমার পশ্চিম পূর্ব দিক। ওকে, তো এটা যদি ধরো যে উত্তর দিক, তাই না? এটা উত্তর, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আর এটা ধরো যে পশ্চিম দিক, এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস। তো ধরো যে এই যে এইটা হচ্ছে তোমার 0,0 বিন্দু। এটা মনে করো যে তোমার বাড়ি, এটা তোমার বাড়ি। ধরলা যে এটা তোমার বাড়ি, ঠিক আছে? এটা তোমার বাড়ি। তো তুমি বাড়ি থেকে মনে করো তোমার স্কুলে গেছো। তো তোমার স্কুল মনে করো যে এই বিন্দুতে, এইখানে, এখানে তোমার স্কুল মনে করো, এখানে তোমার স্কুল। ঠিক আছে? কথার কথা। তো এই বিন্দুতে এখানে আসছো তুমি। তো এটা মনে করো যে আমার x, y বিন্দু। তো তুমি এখান থেকে ওখানে গেছো, তোমার একটা স্মরণ হয়েছে ভাইয়া, তাই না? স্মরণ হয়েছে। তো তুমি বাড়ি থেকে এখানে গেলা, তাহলে তোমার স্মরণটা হয়েছে এখান থেকে এখানে। তো তোমার এই জায়গাটা কিন্তু, তোমার বাড়িটা কিন্তু ফিক্সড, মানে তোমার পাদবিন্দুটা সুনির্দিষ্ট, তুমি এটাকে চাইলে মুভ করাইতে পারবে না, তাই না? তুমি চাইলে মুভ করতে পারবে না, যে তোমার স্মরণটা। তো এইটাই আসলে যে তুমি বলে দিলা যে তোমার স্মরণটা হইতেছে অমুক বিন্দু থেকে অমুক বিন্দুতে তোমার স্মরণ হইছে।
তাহলে তোমার যে সরণের ভেক্টরটা এটা একটা সীমাবদ্ধ ভেক্টর, মানে এটা চাইলে তুমি মুভ করতে পারতেছো না, তাই না? সরণটা কিন্তু ওই জায়গা থেকে ওই পর্যন্ত হয়েছে, দ্যাটস ইট। তাহলে এই যে সরণ ভেক্টরটা, এটা মূলত একটা তোমার সীমাবদ্ধ ভেক্টর। আচ্ছা, তারপরের প্রকারটা আমরা দেখবো যে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। তো এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। তো দেখো, এই ভেক্টরের মান হচ্ছে শূন্য। আমি এখানে দেখো কিছু জিনিস আঁকায় রাখছি, আমি যাতে আমি টাইম বাঁচাতে পারি তোমাদের। তো এই ভেক্টরের মান শূন্য। এখন মান শূন্য ভেক্টর, এমন ভেক্টরটা একটু ইন্টারেস্টিং লাগতেছে, তাই না? দেখো, মনে করো যে আমি দুইটা বল নিছি। প্রথমত এই বলের উপরে আমি বল প্রয়োগ করছি, বলের উপরে বল প্রয়োগ করছি। বুঝতে পারছো? এটা মনে করো একটা ফুটবল। তো এই ফুটবলের উপরে আমি ফোর্স দিছি এই দিক বরাবর, এই দিক থেকে এই দিক বরাবর আমি ফোর্স দিছি। কত নিউটন বলে ফোর্স দিছি? 10 নিউটন বলে আমি এটার উপরে বল প্রয়োগ করছি, এই ফুটবলটার উপরে। কোন দিক থেকে? এই দিক থেকে ওই দিকে, বা তুমি মনে বলতে পারো যে -x অক্ষ বরাবর, বা -x অক্ষের দিকে। আর এই বরাবর আমি বল দিছি 4 নিউটন, এই বরাবর বল দিছি 4 নিউটন। এখন তোমার কমন সেন্সে বলো তো যে এখানে মোট নিট বলটা কত হবে? আমি লিখে রাখছি যদিও 6 নিউটন, তাই না? 6 নিউটন আমি লিখে রাখছি। তো কারণটা কি? তুমি জাস্ট অপোজিট দিকে দুইটা বল দিলা, তো যেই দিকে বলটা বেশি থাকবে সেই দিক বরাবর যাবে, এবং দুইটা আসলে কমপ্লিমেন্টারি হিসেবে কাজ করবে। অর্থাৎ যেদিকে কম বল প্রয়োগ করবে সেদিকে সে মুভ করবে না, বরং যেদিকে বেশি বল প্রয়োগ হয়েছে সেদিকে যাবে, বাট বলের পরিমাণটা কমায় দিবে। অর্থাৎ যে নিট বলটা বা লব্ধি বলটা সেটা মূলত হবে হচ্ছে 6 নিউটন এখানে। এখন তুমি বলো তো, তুমি মনে করো তুমি আর তোমার বন্ধু একটা দড়ি, তুমি মনে করো এখানে আসো আর তোমার বন্ধু আছে এখানে। এখন তোমরা দুইজন একটা বলকে বা একটা দড়িকে টানতেছো, দড়ির মাঝখানে একটা গিরো দেওয়া আছে। তো তুমি এদিকে টানতেছো মনে করো 10 নিউটন বলে, আর তোমার বন্ধু এইদিকে টানতেছে 10 নিউটন বলে। এখন বলো তো, এই যে মধ্যের যে গেরোটা বা গেট্টোটা, এটা কি আসলে মুভ করবে? এটা কিন্তু আসলে মুভ করবে না। অর্থাৎ নিট যে বলটা হবে সেটা কিন্তু 0 নিউটন হবে। কেননা তুমিও 10 নিউটন বল দিচ্ছ, তোমার বন্ধুও 10 নিউটন বল দিচ্ছে। তাহলে কোনো দিকে কিন্তু মুভ করতেছে না আসলে। নিট যে বলটা, সেই বলটা আসলে 0 নিউটন। সেই বলটা কি? 0 নিউটন। বুঝতে পারছো? তাইলে তাইলে এদিকে একটা বলের উপরে যদি তুমি ফোর্স দাও, এদিকেও তুমি 10 নিউটন বরাবর একটা কিক করলা, ওইদিকেও তুমি 10 নিউটন বরাবর একটা কিক করলা, মানে দুইজন একসাথে কিক করলা। তাইলে কি হইলো? আসলে কোনো দিকেই বলটা নড়লো না। তাহলে নিট বল কত হইলো? নিট বল হইলো 0। এখন এই যে 0, ভেক্টর রাশিকে তুমি যাই করো না কেন, ভেক্টর রাশিকে যদি তুমি যোগ বিয়োগ করো, ভাগ করো, সেটা কিন্তু ভাইয়া ভেক্টর রাশি হবে। সেটা ভেক্টর রাশি হবে। ওকে? ভেক্টর রাশিকে গুণ করলে ভেক্টর রাশি হবে, ভেক্টর রাশিকে ভাগ করলেও ভেক্টর রাশি হবে। তো এখন আমরা কি করলাম? দুইটার পার্থক্য করে ফেললাম। তাহলে এই যে 0 নিউটন, এটা কিন্তু একটা ভেক্টর, এটা কিন্তু একটা ভেক্টর, এটা একটা ভেক্টর হবে। তো এখন এই ভেক্টরটা খুবই আহ, আমি কি বলবো, দাঁড়াও। ভেক্টর, এই ভেক্টরের কয়েকটা স্পেসিফিক বৈশিষ্ট্য আছে। প্রথমত, এই ভেক্টর আঁকা যাবে না, এটার কোনো দিক থাকবে না। এই ভেক্টরটা আঁকাতে পারবে না তুমি, কারণ ভেক্টরটা আসলে আছে আবার নাই, আছে আবার নাই। তাহলে তুমি এটা আঁকাইতে পারতেছো না, এটার সুনির্দিষ্ট কোনো দিকও নাই, যেহেতু জিরো, এর মানটা জিরো। কোন দিকে সেটার কোনো মিনিং রাখে না এখানে। তো এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা বেশ কয়েকভাবে পাওয়া যায়। প্রথমত, তুমি দুটি সমান ভেক্টরকে বিয়োগ করে এই শূন্য ভেক্টরটা পাইতে পারো। মনে করো এটা এ ভেক্টর, তাই না? এ ভেক্টর। এখন এটা সমান ভেক্টর কি? সমান ভেক্টর এ ভেক্টর, তাই না? এখন তুমি যদি একটা কাজ করো যে এ ভেক্টর বিয়োগ এ ভেক্টর, তাহলে তুমি পাবা এই যে এটা, এটাই হচ্ছে আমার শূন্য ভেক্টর। তাহলে আমি প্রথমত কি করে পাইতে পারি এটাকে? দুটি সমান ভেক্টর বিয়োগ করে, সমান ভেক্টর বিয়োগ করে, দুটি সমান ভেক্টর বিয়োগ করে আমরা একটা নাল ভেক্টর পাইতে পারি। দ্বিতীয়ত, আমরা দুইটা বিপরীত ভেক্টর যোগ করে পাইতে পারি। এটা মনে করো এ ভেক্টর। এখন আমি এটার একটা বিপরীত ভেক্টর কি করব? এটার বিপরীত ভেক্টর নিব। এখন বিপরীত ভেক্টর কি? জাস্ট
দিকটা পাল্টাই দিব আমি, তাইলে কি হবে, এটা বিপরীত ভেক্টর হয়ে গেল। এখন বিপরীত ভেক্টর হইলে তো এটা আর এ ভেক্টর থাকবে না, তাহলে কি আর এ ভেক্টর থাকবে ভাইয়া বলো তো? এ ভেক্টর কিন্তু থাকবে না, আমি কিন্তু বলে দিছি লাস্ট ক্লাসে, এটা হয়ে যাবে মাইনাস এ ভেক্টর। কারণ মাইনাস দিয়ে আমরা দিককে নির্দেশ করতেছি, অর্থাৎ জাস্ট অপোজিট দিকে ক্রিয়া করতেছে, তার মানে এই দুইটা হচ্ছে বিপরীত ভেক্টর। এখন এই বিপরীত ভেক্টর দুইটাকে আমরা যদি যোগ করি, যে আমরা যোগ করব এই দুইটা বিপরীত ভেক্টরকে, এ ভেক্টর যোগ হচ্ছে মাইনাস এ ভেক্টর, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে জিরো ভেক্টর। তাহলে দেখো আমরা কি পেলাম, দুটি বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর ভেক্টর যোগ করে আমরা শূন্য ভেক্টর পাইতে পারি বা নাল ভেক্টর পাইতে পারি। এই যোগ করে, তাই না? আচ্ছা, এটাকে আমি আলাদা কালার করে দিই। আচ্ছা, এখন একটু দেখো, এই দুইটা তো আমরা বুঝলাম, ফাইন, বুঝতে পারছি, কোনো প্যারা নেই। বাট আমি বলছি যে শূন্য ভেক্টর আঁকানো যাবে না। তো শূন্য ভেক্টর আমি প্রথম বলি যে শূন্য ভেক্টর তুমি আঁকাতে পারবে না। এই ভেক্টর আঁকানো যাবে না, যাবে না। এই ভেক্টরকে, তোমার এই ভেক্টরের কোনো সুনির্দিষ্ট দিক নাই, সুনির্দিষ্ট দিক নাই। তৃতীয়ত এর কোনো সুনির্দিষ্ট পাদবিন্দু বা শীর্ষবিন্দু নেই। পাদবিন্দু বা ও শীর্ষবিন্দু নেই। কেননা তুমি যদি আঁকাইতেই না পারো, পাদবিন্দু শীর্ষবিন্দু কোত্থেকে থাকবে, তাই না? বিষয়টা এমন। তো আমি এটাকে এখানে এভাবে রেখে দিই। তো এই কয়েকটা জিনিস একটু মনে রাখবা, যে এটা আসলে আঁকানো যায় না, এটার দিকও নাই, কোনো পাদবিন্দু শীর্ষবিন্দু কিচ্ছু নাই। আশা করি এটা বুঝতে পারছো। এখন আহ, আমরা যাব নেক্সট ভেক্টরটা, সেটা হচ্ছে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। এখন একক ভেক্টর বা ইউনিট ভেক্টর এটা একটু স্পেশাল, এটা একটু স্পেশাল। তো সেই জন্য আমি একটু অন্য কালার দিয়ে লিখে রাখছি, যে যে ভেক্টরের মান এক। এখন কোন ভেক্টরের মান এক, তো সেটা বোঝার জন্য প্রথমে আমরা একটা ভেক্টর নিয়ে নিই, একটা ভেক্টর নিয়ে নিই। ভেক্টরটা মনে করো এই একটা ভেক্টর, এটা কি ভেক্টর, মনে করো এটা আমি নিলাম যে এটা হচ্ছে এ ভেক্টর এবং এটার মান হচ্ছে মনে করো 6। বুঝতে পারছো? এটার মান মনে করো 6। এখন এটা যে কোনো কিছু ভেক্টর হইতে পারে, একটা বল ভেক্টর হইতে পারে, সরণ ভেক্টর হইতে পারে। তো এটার মান 6। এখন একক ভেক্টর মানে কি, যে ভেক্টরের মান 1, তাহলে এটার মান 6 হইলে এটা যদি আমরা 6টা ভাগ করে ফেলি, তাইলে আমরা এক মানের ভেক্টর পাবো, তাই না? একক মানের ভেক্টর পাবো। তো চলো তো আমরা একটু আন্দাজে চোখের মাপে ভাগ করে ফেলি তো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। মনে করো আমরা 6টা ভাগ করে ফেলছি। এখন একটু যদি দেখো যে এখান থেকে এইটুকু, এই যে এইটুকু, এইটুকুর মান কত, এইটুকুর মান 1, এটুকুর মান 1 হওয়ার কথা। তাহলে এরকম 6টা ভাগের মান এক একটা এক এক করে। তো এই যে একক একটা মানের ভেক্টর পাইলাম, এই ভেক্টরের একক ভেক্টর, এ ভেক্টরের একক ভেক্টরকে আমরা লিখব এ, তার উপর একটা ক্যাপ। এইটা হচ্ছে স্পেশালিটি, এটার মান 1, সেজন্য এটাকে আমরা কি লিখতে পারতেছি, আমরা হচ্ছে এর উপরে তোমার একটা ক্যাপ দিচ্ছি, এবং এটা যেহেতু এ ভেক্টরের একক ভেক্টর সেজন্য আমরা এ ছোট হাতের এ দিয়ে লিখছি। এখন আমরা যদি ট্রাই করি যে এটা দিয়ে, এটা যদি আমরা একটু দেখো, এখানে আনলাম আমরা, দাঁড়াও, এটা আমি আলাদা কালার দিই। এখন আমি যদি একটু ট্রাই করি, দেখো এইটা, এই কয়টা যদি আমরা যোগ দেই একটু, এই কয়টারে যোগ করলে দেখো আমরা কিন্তু ওই ভেক্টরটার প্রায় কাছাকাছি একটা ভেক্টর পাবো। যেহেতু আমরা হাতের আন্দাজে ভাগ করছি, তাই একেবারে সেম পাওয়াটা একটু মুশকিল, একটু কম বেশি হয়েছে, তো আমরা এটাকে সমান বানাই দিই। ওকে, দেখছো? তাইলে এই যে এক একটা পাইলাম আমরা, এই এক একটা হচ্ছে এক একটা একক ভেক্টর,
এটা একটা এ ক্যাপ, এ ক্যাপ, এ ক্যাপ, এ ক্যাপ, এ ক্যাপ, তাই না? তো একটু যদি খেয়াল করো, দেখো আমরা এখানে যদি চাই, ইচ্ছা করলে আমরা কিন্তু একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে এ ক্যাপ যোগ এ ক্যাপ। আচ্ছা, ভালো হলো না? এ ক্যাপ যোগ এ ক্যাপ যোগ এ ক্যাপ যোগ এ ক্যাপ যোগ এ ক্যাপ সমান সমান আমরা চাইলে লিখতে পারি না যে এই যে এই পুরো এ ভেক্টরটা আমি কিন্তু লিখতে পারি। এখন দেখো, এখানে দেখো তো এই প্রত্যেকটার মান কত? প্রত্যেকটার মান কিন্তু এক করে ভাইয়া। প্রত্যেকটার মান কত? এক। প্রত্যেকটার মানই এক, তাই না? প্রত্যেকটার মানই এক। তো আমরা ছয়টা একক ভেক্টর আছে, সবগুলো মিলে ছয়টা এক যোগ করে আমরা ছয় পাইছি। তাহলে দেখো, আমি যদি এখানে এটা যোগ করে দিই জাস্ট বীজগণিতিক নিয়মে, তাহলে আমরা পাবো সিক্স এ ক্যাপ ইকুয়ালস টু কি? এ ভেক্টর। এখন দেখো তো, এই যে সিক্স, এটা কি এ ভেক্টরের মান না? এ ভেক্টরের মান, তাই না? এখন তোমরা তো জানো যে, আমরা তো জানি যে একটা ভেক্টরের মানকে আমরা কিভাবে লিখতে পারি। দেখো, একটা ভেক্টরের মানকে আমরা এ লিখতে পারি, অথবা এ ভেক্টরের উপরে আমরা মডুলাস দিতে পারি। উপরে না, এ ভেক্টরের দুই পাশে আমরা যদি মডুলাস চিহ্ন দেই, তাহলে সেটাও কি এ ভেক্টরের মান নির্দেশ করে, তাই না? তাইলে এর দেখি এটা কি, এটা হচ্ছে মান, এ ভেক্টরের মান, তাই না? আমরা এটা সাইডে রাখলাম। এখন আমি চাইলে কিন্তু এই যে ছয়টা লিখছি, এই ছয়ের জায়গায় আমি চাইলেই এ এ ক্যাপ লিখতে পারি। পারি না? পারি কিন্তু। এই বড় হাতের এ দিয়ে বোঝাচ্ছি যে এ ভেক্টরের মান গুণন হচ্ছে একক ভেক্টর। এখন এটা সমান সমান এ ক্যাপ। তাহলে দেখো তো, আমি এ ক্যাপের মান সমান সমান আমি পাচ্ছি এ ভেক্টর বাই হচ্ছে এ ক্যাপ, এ ভেক্টর বাই এ ক্যাপ। তাহলে আসলে কাহিনীটা কি হইলো? কাহিনীটা হইলো যে তুমি যদি কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করো, তার মান দিয়ে যদি ভাগ করো, তাহলে তুমি একক ভেক্টর পাবা। কি পাবা? একক ভেক্টর পাবা। তাহলে আমি যদি বলি যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়, তাহলে সেটা কি ঠিক হবে? অবভিয়াসলি ঠিক হবে। তাহলে আমি আসলে দেখি লিখি, কোনো ভেক্টরকে ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। একক ভেক্টর পাওয়া যায়। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। বুঝতে পারছো? না বুঝে আর কিছু দেখতেছি না আমি। যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আসলে একক ভেক্টর পাওয়া যায়, সেটা আমরা এখানে দেখছি। এটা কিন্তু আমরা এখানে দেখতে পাইলাম, তাই না? সেই অনুযায়ী কিন্তু আমরা নিচের এই লাইনটা লিখছি। এখন একটু খেয়াল করো, একক ভেক্টরের স্পেশালিটি আছে একটা। তুমি যখন আহ, একটা ভেক্টর লিখবা, ধরো আমি এই এই ভেক্টরটাই লিখবো। আমি যদি ধরো লিখি যে এ ভেক্টর, বা এ ভেক্টর না, মনে করো আমি একটা এফ ভেক্টর নিলাম। এফ মানে হচ্ছে বল ভেক্টর। তো এই বল ভেক্টর মনে করো যে এটার মান হচ্ছে 6। তুমি যদি 6 নিউটন এটা যদি লিখি, তাহলে কি এই ভেক্টরটা পরিপূর্ণভাবে প্রকাশ পেল কিনা? পরিপূর্ণভাবে কিন্তু প্রকাশ পায়নি। তার মানে এটা কিন্তু ঠিক হয় নাই। এটা লেখা কিন্তু ঠিক হয় নাই। কেন হয় না? এর মধ্যে দিক নাই। এর মধ্যে দিক নাই। তাহলে এটার আমরা কিভাবে লিখতে পারি? এটা আমরা লিখতে পারি যে এফ এটা সমান সমান 5 এফ নিউটন। কেন লিখতে পারি বলো তো? এই যে একক ভেক্টরটা, একক ভেক্টরের মাঝে ভাইয়া দিকটা থাকে। দেখো আমি বলি, একক ভেক্টরের মান এক, একক ভেক্টরের মান এক। তাহলে এইটা যদি একটা ভেক্টরই হয় আলাদা, তার মানে ওর মধ্যে দিক আছে, তাই না? ও তো একটা ভেক্টর, ভেক্টর না? একক ভেক্টর কিন্তু একটা ভেক্টর। তাহলে একক ভেক্টরের মাঝে অবশ্যই মান থাকবে। মান আছে, দিকও আছে। মান কত? মান সমান সমান এক। দিক কত? দিক হচ্ছে এই যে বড় ভেক্টরের দিকে, এফ এর দিকে, এফ এর দিকে, তাই না? এফ এর দিকে, তাই তো? বুঝতে পারছো তো? আশা করি বুঝতে পারছো। তাইলে আমি যখন লিখবো যে 5F ভেক্টর
বা এফ ক্যাপ নিউটন, তখন কিন্তু এটা মান এবং দিক দুইটাই প্রকাশ পাবে। তাইলে এখন যদি একটু খেয়াল করো, আমি যখন লিখবো যে এ ভেক্টর সমান সমান এ এ ক্যাপ, তখন এই যে এ, এটা দিয়ে বোঝাবে মান, আর এটা দিয়ে বোঝাবে দিক। কেন ভাইয়া, আপনি তো বললেন যে এর মাঝে মানও আছে দিকও আছে। দেখো মানটা কিন্তু এক। মানটা কত? মানটা কিন্তু এক। তো একের সাথে যখন এই মানটা গুণন হয়ে যাবে, তখন মানটা আসলে এটা দিয়েই প্রকাশ পাবে। মানে ওইটাকে আলাদা করে মানটাকে সিগনিফাই করার কোনো দরকার নেই। কেননা একের সাথে তুমি যাই গুণন করে দাও না কেন, সেটা ওটার সাথে মিশে যাবে, তাই না? তো ওই মানটাকে আমরা আলাদা করে সিগনিফাই করছি না এখানে। আশা করি বুঝতে পারছো। হুম। আচ্ছা দাঁড়াও, এটাকে আমি একটু আলাদা কালার করে দেই তোমাদের সুবিধার্থে। হুম, আর এটাকে আর একটু ব্রাইট কালার দেই। ওকে। তো এটা একটু মনে রাখা লাগবে। তোমরা এটা একটু মনে রাখবা। এটা মনে থাকবে, অবভিয়াসলি এটা মনে হয়ে যাবে আস্তে আস্তে। তো এখন আমরা এই জিনিসটা আশা করি বুঝতে পারছি। তো চলো আমরা নেক্সট ইয়াতে যাই। আচ্ছা, নেক্সট ইয়াতে যাওয়ার আগে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। মনে করো যে আরেকটা একক ভেক্টরের আরেকটা উদাহরণ দেই। তো মনে করো যে তুমি একটা সরণ ভেক্টর আঁকাবে এখানে। আচ্ছা দাঁড়াও, একটা সরণ ভেক্টর আঁকাবো, তো আমি সেই জন্য একটা ওয়াই অ্যাক্সিস নিলাম এখানে, এবং একটা এক্স অ্যাক্সিস মনে করে নিলাম। এক্স অ্যাক্সিস নিলাম। তো এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখন তুমি মনে করো যে একটা সরণ হইলো। তো তুমি মনে করো যে এটা পূর্ব দিক, এটা পূর্ব দিক বা পশ্চিম দিক, যেটাই নাও না কেন। তো এক্স অক্ষ বরাবর মনে করো তুমি এই যে 0,0 বিন্দু থেকে একটা সরণ হইলো তোমার। কত পর্যন্ত সরণ হইলো? মনে করো যে তুমি এই যে এই পর্যন্ত আসলা। তো এই পর্যন্ত আসার পরে তোমার সরণ হইলো 5 কিলোমিটার। তুমি চাইলে এই যে সরণ যে এই ভেক্টরটা, সরণ যে ভেক্টরটা, সেটা কিভাবে লিখতে পারো? মনে করো এই যে এটা, এটা হচ্ছে আমার সরণ ভেক্টর। এই যে এস, এই যে এস ভেক্টরটা, এই এস ভেক্টরটাকে আমি কি এইভাবে লিখতে পারবো যে 5 কিলোমিটার? 5 কিলোমিটার এটা লিখলে কি পূর্ণাঙ্গ হবে? আমি কিন্তু বলছি যে হবে না, এখানে কিন্তু দেখাইছি মাত্র। তাইলে এটা কিন্তু হবে না ভাইয়া, এটা হবে না। তাহলে কিভাবে লেখা লাগবে আমাকে? আমাকে লেখা লাগবে এস ভেক্টর, আমাকে লেখা লাগবে, দাঁড়াও এই কালার দিয়ে লিখি, এস ভেক্টর সমান সমান 5। এইখানে আমাকে একটা একক ভেক্টর লেখা লাগবে। এখন এই জায়গায় আমি একটা একক ভেক্টর লিখবো, সেটা হচ্ছে আই ক্যাপ, কিলোমিটার। এখন আমি এস এর দিকে প্রবাহিত না করে আমি বলতেছি যে আই ভেক্টর, আই ভেক্টর মানে আই ক্যাপের দিকে যাচ্ছে। এখন আই ক্যাপটা মূলত কি? আই ক্যাপটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। আই ক্যাপ হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। বুঝতে পারছো? মনে করো যে এক্স, এক্স অক্ষ এটা হচ্ছে একটা ভেক্টর। মনে করো এক্স অক্ষ একটা ভেক্টর। সো এই ভেক্টরের একক ভেক্টরটা হচ্ছে তোমার আই ক্যাপ। এই ভেক্টরের একক ভেক্টরটা হচ্ছে আই ক্যাপ, অর্থাৎ এটা এক্স অক্ষের দিকে যাচ্ছে। তার মানে আমি যদি তোমাদেরকে বলি, দাঁড়াও একটু জুম করি, আমি যদি তোমাদেরকে বলি যে এখানে এই যে 5, এটা হচ্ছে মান আমার, এটা মান। বাট এই যে আই, এটা হচ্ছে দিক। কোন দিকে ভাইয়া? এটা হচ্ছে এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের দিক, এক্স অক্ষের দিক। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তাইলে চলো আমরা এবার নেক্সট স্লাইডে যাই। দেখো এখানে আসছে আয়ত একক ভেক্টর। তো আয়ত একক ভেক্টর জিনিসটা কি? আয়ত একক ভেক্টরটা আমরা একটু মাত্রই হচ্ছে একক ভেক্টর দেখলাম। তো আয়ত একক ভেক্টরটা হচ্ছে এই যে তিনটা অক্ষ আছে এখানে, তো তিনটা অক্ষ দেখতেছো, বাট মোট কয়টা? 6টা। এটা হচ্ছে পজিটিভ গুলো, ধরো এটা হচ্ছে যদি এক্স অক্ষ হয় তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আরো কার্তেশীয়, এটা হচ্ছে কার্তেশীয় ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এটা হচ্ছে 3D। তো আমরা নর্মালি যেটা দেখছি সেটা হচ্ছে তোমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ। এখন আরেকটা অক্ষ আছে, সেটা হচ্ছে এই মিডল বরাবর। কোন বরাবর? এই যে এই দিক বরাবর আর এই দিক বরাবর। মনে করো যে এই ত্রিমাত্রিক জিনিসটা খুবই সিম্পল। আমি জাস্ট একবারে দেখাই। মনে করো তুমি একটা মানুষ, তুমি একটা মানুষ, তুমি এদিক বরাবর দাঁড়ায় আছো, এদিক বরাবর দাঁড়ায় আছো।
তোমার এটা পা। তো এটা মনে করো তোমার নাক। আচ্ছা, ভালো হলো না? মনে করো এইটা হচ্ছে তুমি, তো তোমার নাক আছে এখানে, মুখ আছে এখানে, এই হচ্ছে জিনিস। তুমি এদিক বরাবর দাঁড়ায় আছো, তোমার এদিকে হাত আছে, তোমার এদিকে পাও আছে, তুমি এই বরাবর দাঁড়ায় আছো। বুঝতে পারছো? এখন এক্স অক্ষ ওয়াই অক্ষ কোনটা? না, হচ্ছে না, দাঁড়াও আরেকবার দেখাই। মনে করো তুমি এই বরাবর দাঁড়ায় আছো, তুমি এই বরাবর দাঁড়ায় আছো, এটা হচ্ছে তোমার পা, এই বড় বড় পা তোমার, আর এটা হচ্ছে তোমার হাত। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার হাত। মনে করো তোমার একটাই পা, একটাই পা না, দুইটাই পা। তো তুমি উপর থেকে নিচ বরাবর যদি যাও, উপর থেকে নিচ বরাবর বা নিচ থেকে উপর বরাবর যদি তুমি যাও, তাইলে এই যে অক্ষটা, এই অক্ষটার নাম হচ্ছে ভাইয়া কি অক্ষ? ওয়াই অক্ষ। আবার তুমি যদি ডান থেকে বাম দিকে বা তোমার হাত বরাবর যাও, তোমার হাত বরাবর যাও, তাইলে এটা কি অক্ষ? এটা হচ্ছে ভাইয়া এক্স অক্ষ। এখন আরেকটা অক্ষ আছে, আরেকটা অক্ষ আছে, সেটা হচ্ছে তোমার পেটের মাঝে দিয়ে যদি আমি একটা ছুরি ঢুকাই দিই, বুঝতে পারছো? তোমার পেটের মধ্যে দিয়ে যদি আমি একটা ছুরি ঢুকাই দিই, কি ঢুকাই দিই? পেটের মধ্যে তোমার একটা ছুরি ঢুকাই দিলাম আমি, তাইলে এটা কোন অক্ষ বরাবর যাবে? তোমার মধ্যে দিয়ে চলে যাবে না? তোমার মধ্যে দিয়ে চলে যাবে, তাই না? তোমার মধ্যে দিয়ে চলে যাবে। তো এই যে তোমার মধ্যে দিয়ে যে গেল, তোমার পেটের মধ্যে দিয়ে আমি কি ঢুকাই দিলাম? ছুরি ঢুকাই দিলাম। এটাই হচ্ছে তোমার জেড অক্ষ। এটাই কি? এটাই হচ্ছে জেড অক্ষ। অর্থাৎ তোমার মধ্যে দিয়ে চলে যাবে। বুঝতে পারছো? একটা হচ্ছে তোমার মাথা থেকে তোমার পা পর্যন্ত, তোমার মাথা থেকে তোমার পা, এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস। তোমার দুই হাত যদি তুমি দুই দিকে ছড়ায় দাও, এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস। আর তোমার পেটের মধ্যে দিয়ে যদি আমি একটা তরবারি ঢুকাই দেই, একটা তলোয়ার ঢুকাই দেই, তাহলে এই যে যে বরাবর গেল এই তলোয়ারটা, তোমার পেটের মধ্যে দিয়ে যে অ্যাক্সিসটা চলে গেছে সামনে এবং পিছনে, সেটা হচ্ছে তোমার জেড অ্যাক্সিস। তাহলে আশা করি বুঝতে পারছো এটা। এটা নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার দরকার নেই। থ্রি ডি তোমরা বুঝো আশা করি, আমার তোমাদের চেয়ে ভালো বুঝো। তোমরা থ্রি ডি কার্টুন টার্টুন দেখো। তো টু ডি কার্টুনে কি হয়? টু ডি কার্টুনে আমরা জাস্ট দৈর্ঘ্য প্রস্থ দেখি, বাট তুমি থ্রি ডি কার্টুনে তুমি হচ্ছে এর মাঝের যেই থার্ড যে ডাইমেনশনটা, উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ, উচ্চতা, সবকিছু তুমি দেখতে পাও। তো আশা করি যে এইটুক বুঝতে পারছো। আর আমি তো এখানে বলেই দিলাম যে কেমনে কি হয়। তো এখন ত্রিমাত্রিক স্থানাঙ্কীয় ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় প্রত্যেকটা অক্ষ বরাবর একটা একক ভেক্টর আছে। তো প্রত্যেকটা অক্ষকে তুমি যদি একটা ভেক্টর হিসেবে ধরো, মনে করো একটা ভেক্টর, কথার কথা। তো যদি প্রত্যেকটা অক্ষকে একটা ভেক্টর হিসেবে ধরো তুমি, তাহলে প্রত্যেকটা অক্ষেরই একটা একক ভেক্টর আছে। সেই একক ভেক্টরগুলো কি? সেই একক ভেক্টরগুলো এখন আমরা চিনবো। চলো আমরা একটু জুম করে কাছে চলে যাই, অক্ষের কাছে চলে যাই। তো এই যে এক্স অক্ষ, আমি তো বলছি যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি? এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটা হচ্ছে আমার আই ক্যাপ। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর একটা একক ভেক্টর আছে। ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টরটা, সেটা হচ্ছে ভাইয়া কি ক্যাপ? সেটা হচ্ছে জে ক্যাপ। সেটা হচ্ছে জে ক্যাপ। আর জেড অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর যে একক ভেক্টর, সেটা আর একটু বড় করে দিই ওগুলো যাতে সমান লাগে। জেড অক্ষ বরাবর যে তোমার একক ভেক্টরটা, সেটা হচ্ছে তোমার কে ক্যাপ। সেটা কে ক্যাপ। ভালো হলো না, না? আচ্ছা দাঁড়া, জেড অক্ষ বরাবর যেটা, সেটা হচ্ছে কে ক্যাপ। তাইলে এটুকু মনে রাখবা যে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, আর যে ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, জেড অক্ষ বরাবর কে ক্যাপ। মানে এক্স অক্ষ বরাবরের যে দিকটা, সেটা নির্দেশ করবে আই ক্যাপ, ওয়াই অক্ষ নির্দেশ করবে জে ক্যাপ, আর কে ক্যাপ নির্দেশ করবে জেড অক্ষ। তো আশা করি বুঝতে পারছো। তো আমি এখানে একটু লিখে দিই, এখানে একটু লিখে দিই যে কি লিখে দিব, যে এক্স অক্ষ বরাবর, বরাবর একক ভেক্টর, একক না, আয়ত একক ভেক্টর। আয়ত একক কি? এই যে ফিক্সড ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে একক ভেক্টর গুলো, সেগুলো হচ্ছে আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টরটা কি? সরি, আয়ত একক ভেক্টরটা হচ্ছে তোমার কি লিখলাম আমি? আই ক্যাপ। তাইলে আরগুলোর কি কি, সেটা আমি জাস্ট একটু কপি করে লিখে দিই। হা হা। তো দেখো, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ, এক্স জেড অক্ষ বরাবর তোমার হচ্ছে কে ক্যাপ, তাই না?
সিম্পল, কিন্তু বিষয়গুলো সিম্পল, তোমরা সিম্পল ভাবে বুঝবা, মানে কঠিন মনে করার কিছু নাই। ফিজিক্স রিয়েলি সিম্পল। তাহলে দেখো, এই হচ্ছে জিনিসপত্র। তো আসলে আমরা একটু এক্সাম্পল দেখার ট্রাই করি। এখানে আমি হচ্ছে একটা আগে থেকে আঁকায় রাখছি। তো এটা যেটা, এইটা, এটা কি? আচ্ছা, এটা হচ্ছে আমার মূলবিন্দু। তো মূলবিন্দু হচ্ছে তোমার 0,0, তাই না? মূলবিন্দু কি 0,0? এত বাজে হলো কেন লেখা? আচ্ছা, আহা, 0,0। তো মনে করো তুমি যাচ্ছ, তুমি কোথাও যাচ্ছ। কোথায় যাচ্ছ? মনে করো তুমি তোমার শ্বশুর বাড়ি যাচ্ছ। তো এই যে মূলবিন্দু থেকে তুমি যাত্রা শুরু করলা, তুমি এক্স অক্ষ বরাবর গেলা, পশ্চিম দিকে গেলা, ফাইন, এতখানি গেলা। যাওয়ার পরে তোমার শ্বশুর বাড়ির রাস্তা মনে করো আবার উত্তর দিকে যাওয়া লাগবে। তো উত্তর দিকেও তুমি গেলা, এতখানি গেলা। কতখানি গেলা? এতখানি তুমি গেলা, ফাইন। তো মনে করো এই বিন্দুতে গিয়ে তুমি হচ্ছে পৌঁছাইলা। কোথায় পৌঁছাইলা? এই যে এই বিন্দুতে। এটা মনে করো তোমার শ্বশুর বাড়ি। এটা ধরো যে একটা বিন্দু, এই বিন্দুটা তোমার শ্বশুর বাড়ি। এখন তুমি এক্স অক্ষ বরাবর গেলা মনে করো যে 4 কিলোমিটার, ওয়াই অক্ষ বরাবর গেলা কয় কিলোমিটার? ওয়াই অক্ষ বরাবর গেলা 3 কিলোমিটার। এখন তোমার সরণ কোনটা? সরণ হইছে হচ্ছে এই যে এতটুকু। এখন তুমি এই সরণটা এখন হিসাব করতে চাচ্ছ না। ধরো মনে করো অনেক ঝামেলা তোমার হিসাব কর, তুমি হিসাব করতে পারো না, বাট তোমার হিসাব করার এখন মন নাই, মন নাই তোমার, বা অনেক বড় একটা জিনিস, বুঝতে পারছো? তো এটা তো সহজ হিসাব করে ফেলা যায়, বাট তুমি হিসাব করতে চাচ্ছ না, তুমি জাস্ট এভাবে লিখতে চাচ্ছ যে আমি এক্স অক্ষ বরাবর এতখানি গেছি, ওয়াই অক্ষ বরাবর এতখানি গেছি, তুমি নিজে সরণ বের করে নাও ভাই, আমার এত টাইম নাই। তাহলে তুমি এটা কিভাবে লিখবা? তোমার সরণ ভেক্টর যেটা, সরণ ভেক্টর হচ্ছে এস ভেক্টর, তাই না? সরণ হচ্ছে এস ভেক্টর। এখন আমি এস যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটাকে এইভাবে লিখতে পারি, দেখো, এটাকে এইভাবে লিখতে পারি না আমি? 4 যোগ 4 কিলোমিটার যোগ 3 কিলোমিটার, এভাবে লিখতে পারি? খবরদার, এভাবে কিন্তু লিখতে পারি না। এটা কখনো হবে না, এটা হবেই না, এটা হবে না কিন্তু, কারণ এখানে দিক নাই, দিক নাই, এখানে দিক নাই, সেই জন্যই ঝামেলাটা। এটা হবে না। তাহলে কি হবে? সিম্পলি দেখো, দেখো আমি লিখবো কি, 4, আমি কোন অক্ষ বরাবর গেছি দেখো তো, এক্স অক্ষ বরাবর গেছি, তাহলে এক্স অক্ষ বরাবর দিক প্রকাশের জন্য আমি লিখবো আই ক্যাপ, যোগ, তারপরে 3 কিলোমিটার গেছি কোন অক্ষ বরাবর? ওয়াই অক্ষ বরাবর, তাহলে কি? জে ক্যাপ, জে ক্যাপ। এখন এইটারে আমি ব্র্যাকেটের মধ্যে দিয়ে এখানে কিলোমিটার লিখে দিলাম। তাহলে আমি বুঝতে পারতেছি যে আই অক্ষ বরাবর, সরি, এক্স অক্ষ বরাবর 4 কিলোমিটার, ওয়াই অক্ষ বরাবর 3 কিলোমিটার গেছি আমি। তো এখন তুমি সরণ বের করে নাও। তো এখানে সরণ ক্যালকুলেট করলে কি হবে বলো তো? এখানে যদি আমি সরণটা ক্যালকুলেট করি, তাহলে পিথাগোরাসের উপপাদ্য তুমি যদি এখানে ইউজ করো, পিথাগোরাস, তাহলে তুমি পাবা এটা কত? 5 কিলোমিটার, তাই না? 5 কিলোমিটার। তো ইউনিট ভেক্টরের এইটুকু আশা করি বুঝতে পারছো। এখন আমরা চলে যাব নেক্সট টপিকে। নেক্সট টপিকটা হচ্ছে অবস্থান ভেক্টর। খুবই ইন্টারেস্টিং জিনিস। অবস্থান ভেক্টর খুবই সহজ জিনিস। তো চলো, অবস্থান ভেক্টর কি? অবস্থান ভেক্টর হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে, মূল বিন্দু কোনটা? অরিজিন মানে 0,0 বিন্দু, এটার সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান বুঝাবে এই ভেক্টরটা। তো মূল বিন্দু পাওয়ার জন্য আমাদের প্রথমেই কি করা লাগবে? অ্যাক্সিস আঁকানো লাগবে। তো আমরা নিয়ে নিলাম ওয়াই অ্যাক্সিস, নিয়ে নিলাম আমরা এক্স অ্যাক্সিস। ওকে। তো মূল বিন্দু কোনটা? মূল বিন্দু হচ্ছে এই যে এটা, এটা কি? আমাদের ও। ও কি? 0,0। এখন মূল বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান। এখন মনে করো যে তুমি এই জায়গায় অবস্থান করতেছো, মূল বিন্দুর সাপেক্ষে তোমার অবস্থান নির্ণয় করা লাগবে। মূল বিন্দুর সাপেক্ষে তোমার অবস্থান, তাইলে এই যে মূল বিন্দুর সাপেক্ষে তোমার এই যে অবস্থান, ধরো তোমার অবস্থান কোথায়? তোমার অবস্থান মনে করো এক্স কমা ওয়াই বিন্দুতে, এক্স কমা ওয়াই বিন্দুতে তোমার অবস্থান। তখন মূল বিন্দুর সাপেক্ষে তোমার অবস্থান একটা ভেক্টর নির্দেশ করতেছে, বুঝতে পারছো? ধরো এটা পি বিন্দু, তাহলে ওপি, তোমার যেই অবস্থানের যে ভেক্টরটা সেটা হচ্ছে ওপি ভেক্টর। তো এই ভেক্টরটাকে আমরা আদর করে আর ভেক্টর নাম দিই বা বলি অবস্থান ভেক্টরকে, বুঝতে পারছো? অবস্থান ভেক্টরকে আমরা আর ভেক্টর বলি। আচ্ছা, তো এখানে আমি যদি লিখি যে অবস্থান ভেক্টরটা লিখি যে ও বিন্দু 0,0 এর সাপেক্ষে, সাপেক্ষে পি এক্স কমা ওয়াই বিন্দুর, দাঁড়াও,
বিন্দুর অবস্থান ভেক্টর ওপি ওপি সমান সমান কি সমান আর, ঠিক আছে। এখন এটার যদি তুমি একটু হিসাব করো, এটা হচ্ছে এক্স এক্স পরিমাণ আমরা গেছি আই ক্যাপ পরিমাণ। দেখো এই যে এই বিন্দু, এই যেটা, এটা আবার এই অ্যাক্সিসের সাথে মিলে না, বুঝতে পারছো? এক্স বিন্দু মানে এক্স পরিমাণ আমরা গেছি ওয়াই ওয়াই অ্যাক্সিস, তাড়াতাড়ি এক্স পরিমাণ গেছি হচ্ছে আমরা এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই পরিমাণ গেছি ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে এক্স আই ক্যাপ যোগ ওয়াই জে ক্যাপ। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো অবস্থান ভেক্টরের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। কি ভেক্টর? ব্যাসার্ধ ভেক্টর। তো ব্যাসার্ধ ভেক্টরটা কেমনে কি? দেখো, ব্যাসার্ধ ভেক্টরটা খুবই সিম্পল। মনে করো তুমি একটা বৃত্ত নিলা, একটা বৃত্ত নিছো, কালার অন্যটা দেই। তো এই বৃত্তর মনে করো যে এই যে এটা হচ্ছে মূল বিন্দু, তুমি যদি কেন্দ্রটাকে মূল বিন্দু মনে করো, কেন্দ্রটাকে যদি তুমি মূল বিন্দু মনে করো তাহলে এটার সাপেক্ষে এই যে বৃত্তের পরিধির উপরে যত বিন্দুগুলো আছে সেগুলোর অবস্থান হচ্ছে এই যে আর ভেক্টর। হুম, সিম্পল। আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্রকারভেদ দেখবো, সেটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর বা ব্যতিহার ভেক্টর। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষায় মোটামুটি ভালোই আসে, বিশেষ করে 1 নম্বর প্রশ্নে বা 2 নম্বর প্রশ্নে, মানে ক, খ তে মোটামুটি ভালো একটা আহ, মানে মোটামুটি আসে আর কি। তো বিপরীত ভেক্টরটা কি বা ব্যতিহার ভেক্টরটা কি? দেখো বলতেছে যে কোনো ভেক্টরের মানের গুণাত্মক বিপরীত ভেক্টরকে বিপরীত বলে। এখন মনে রাখবা, বিপরীত ভেক্টর কখনোই বিপরীত ভেক্টর না, এটা আসলে গুণাত্মক বিপরীত ভেক্টর। এখন গুণাত্মক বিপরীত জিনিসটা কি? গুণাত্মক বিপরীত জিনিসটা আসলে কি? তুমি মনে করো একটা সংখ্যা নিলাম, মনে করো, আচ্ছা সরি, সংখ্যাটা হচ্ছে 5। সংখ্যাটা কি? সংখ্যাটা হচ্ছে 5। এখন আমি এর কাছে চলে আসি জুম করে, যাতে তোমাদের দেখাতে সুবিধা হয়। এখন 5 এর দুইভাবে বিপরীত সংখ্যা নির্ণয় করা যাবে। প্রথমত একটা হচ্ছে যোগাত্মক বিপরীত। যোগাত্মক বিপরীত বলতে কি বোঝায়? যোগাত্মক বিপরীতটা হচ্ছে -5। যোগাত্মক বিপরীত মূলত তুমি যদি সংখ্যা রেখা নাও, তাহলে সংখ্যা রেখা তো দুই দিকে বিস্তৃত। তাহলে এইটা মনে করো যে 5, মানে তুমি পজিটিভ বরাবর আহ, তুমি গেছো হচ্ছে 5টা ঘর তুমি গেছো। তাহলে জাস্ট অপোজিট দিকে তুমি যদি সমান ঘর পরিমাণ যাও, যে 5 ঘর অপোজিট দিকে আসলাম, তাহলে আমি পাবো -5 সংখ্যা রেখা বরাবর। তাহলে এটা হচ্ছে যোগাত্মক বিপরীত। বাট গুণাত্মক বিপরীতটা ডিফারেন্ট। এটা কি? যোগাত্মক বিপরীত। গুণাত্মক বিপরীতটা ডিফারেন্ট। গুণাত্মক বিপরীত কি? গুণাত্মক বিপরীতটা হচ্ছে 1/5। এটা হচ্ছে গুণাত্মক বিপরীত। এতটুকু মনে রাখো তাই হবে। মানে কোনো সংখ্যাকে তুমি যদি ওয়ান বাই এটা করে দাও, মনে করো এক্স যদি একটা সংখ্যা হয়, তাহলে এটার গুণাত্মক বিপরীত কি? 1/x। বুঝতে পারছো? গুণাত্মক বিপরীতটা হচ্ছে 1/x। তাহলে এইটুকু মনে রাখবা। এটা অনেক আরেকটু ভালোভাবে তোমার বিশ্লেষণ করা যেত, বাট আমি এখন করবো না এটা, কারণ এটা আসলে খুব একটা লাভ নাই এটা করে। তাহলে গুণাত্মক বিপরীত কি? গুণাত্মক বিপরীতটা হচ্ছে জাস্ট 1/, ওই সংখ্যাটা। ওকে। তো গুণাত্মক বিপরীত ভেক্টরকে বিপরীত ভেক্টর বলতেছে। তাইলে আমি একটা ভেক্টর নেই। কি ভেক্টর? মনে করো যে এ ভেক্টর। কি ভেক্টর নিলাম? এ ভেক্টর। এটা কি? এ ভেক্টর। ফাইন। এখন এ ভেক্টরটার মনে করো মান হচ্ছে, এটা সমান সমান মনে করো যে 5 এ ক্যাপ, এটা 5 এ ক্যাপ। তাইলে এটার তোমার গুণাত্মক বিপরীত কি হবে? জাস্ট 1/5 এ ক্যাপ হবে, তাই না? এটার গুণাত্মক বিপরীত কি হবে? 1/5 এ ক্যাপ হইতে হবে। এটার 1/5 এ ক্যাপ, এটা হচ্ছে এর তোমার বিপ্রতীপ ভেক্টর। তাইলে আমি যদি এখানে জাস্ট 1/5 পরিমাণ দৈর্ঘ্যের একটা বানাই ফেলি, যে এটা মনে করো যে 5/1 এটা 5/1। তাহলে এটা কি? ওর বিপ্রতীপ ভেক্টর। এটা ওর বিপ্রতীপ ভেক্টর। এখন মনে করো তোমাকে একটা ভেক্টর দিল যে এটা মনে করো যে বি ভেক্টর। এটা সমান সমান ধরো 2 আই ক্যাপ। কি? 2
আই ক্যাপ। ফাইন। এখন তুমি এটার বিপরীত ভেক্টর বের করবা কি? 1/2 বা হাফ আই ক্যাপ। এটাই হচ্ছে তোমার বিপরীত ভেক্টর। খুবই সিম্পল জিনিস। তো চলো, আরেকটা পয়েন্ট আমি মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে যে বিপরীত ভেক্টরের দিক কিন্তু একই থাকবে। কি থাকবে? দিক একই থাকবে অবশ্যই। বুঝতে পারছো? জাস্ট তুমি কাট ডাউন করে ফেলবা। দিক অবশ্যই একই থাকবে। দিক একই থাকবে, এটা মাস্ট মনে রাখবে। আবার দিকটা উল্টাই দিও না বিপরীত ভেক্টরের মতো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা জাস্ট আর দুইটা প্রকার দেখব ভেক্টরের, তারপরে আমরা নতুন টপিকে চলে যাব। এটা হচ্ছে পোলার ভেক্টর। এখন পোলার ভেক্টর জিনিসটা তোমরা ফোর্থ চ্যাপ্টারে গিয়ে পড়বা। পোলার ভেক্টর এবং অক্ষীয় ভেক্টর। অক্ষীয় ভেক্টরটা অনেক পড়বা তুমি, টর্ক, হাবিজাবি আর অনেক কিছু পড়বা নিউটনীয় বলবিদ্যায়। তো এইখানে জাস্ট মনে রাখার জন্য তুমি মনে রাখতে পারো যে ঘূর্ণনের সাথে সম্পর্কিত নয় এমন ভেক্টর। ঘূর্ণনের সাথে সম্পর্কিত নয় এমন ভেক্টরগুলো কি? বল। বল নর্মালি বল তোমরা পড়ছো না? বল কি ঘোরে? ঘোরে না। তারপরে হচ্ছে তোমার বেগ। বেগ তুমি একটাতে মানে বেগ প্রাপ্ত হইলো, এখন এটা তো ঘুরতেছে না, তোমরা তো পড়ে আসছো 9-10-এ, এটা সোজাসুজি যাচ্ছে, যেটা সরলরৈখিক বেগ। তো মনে করো যে এটা একটা ভেক্টর, সরি এটা একটা বস্তু, এটার উপর তুমি বল দিলা। কি দিলা? বল দিলা। এটার উপর তুমি বল দিছো। বা মনে করো যে এই যে এটা মনে করো একটা বস্তু। আচ্ছা, এটাও না, আমি আরো ভালো করে দেখাই। মনে করো তুমি এটা একটা ইট নিছো, তুমি এটা একটা কি নিছো? একটা ইট। একটা ইট নিছো, ফাইন। এখানে আরো দুইটা পয়েন্ট আছে, সেই দুইটা পয়েন্ট আমি এখন ই করব, বিশ্লেষণ করব। দেখো, এই বস্তুর উপরে তুমি একটা বল প্রয়োগ করলা। কি প্রয়োগ করলা? বল প্রয়োগ করলা। মনে করো তুমি এখানে দাঁড়ায় আছো। হায় হায় মনে করো তুমি এখানে দাঁড়ায় আছো। তুমি এই বস্তুর উপরে বল প্রয়োগ করতেছো, বা ইটের উপর বল প্রয়োগ করতেছো, ধাক্কা দিচ্ছ। তাইলে তুমি এখানে একটা এফ ভেক্টর প্রয়োগ হইতেছে, তাই না? এখানে একটা বল ভেক্টর প্রয়োগ হইতেছে। তো এই যে বল ভেক্টর প্রয়োগ হইতেছে, এটা মূলত একটা কি ভেক্টর? পোলার ভেক্টর। এই ভেক্টরটার আদিবিন্দু জানা থাকবে। দেখো, ইনিশিয়াল পয়েন্ট, আদিবিন্দু কোনটা? এই যেটা, মানে তুমি যেখান থেকে প্রয়োগ করতেছো, আসলে তুমি প্রয়োগ করতেছো, এটা আদিবিন্দু, মানে যেখান থেকে আসলে প্রাপ্ত হচ্ছে বেগ বা বেগ, বলটা। আর প্রয়োগ বিন্দু হচ্ছে যেখানে মূলত তুমি ফোর্সটা প্রেস করতেছো, যেখানে তুমি ফোর্সটা প্রয়োগ করতেছো। মানে তোমার থেকে, মানে তুমি হচ্ছে তোমার বলটার আদিবিন্দু, এবং ওই ইটটা, এটা হচ্ছে বলটার প্রয়োগ বিন্দু। এইটুকু মনে রাখবা। আশা করি এইটুকু মনে রাখলেই হবে, তোমরা আরো ডিটেইলে পড়বা সামনে। তাহলে এইটাই হচ্ছে পোলার ভেক্টর, যেটা ঘূর্ণনের সাথে সম্পর্কিত না। এখন ঘূর্ণনের সাথে সম্পর্কিত যেটা, সেটা হচ্ছে ভাইয়া অক্ষীয় ভেক্টর। অক্ষীয় ভেক্টর আরেকটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে এক্সিয়াল ভেক্টর। তো এক্সিয়াল ভেক্টর জিনিসটা আসলে কি? দেখো, এটা আহ, ঘূর্ণনের সাথে সম্পর্কিত। ঘূর্ণনের সাথে সম্পর্কিত কিভাবে? মনে করো আহ, তুমি একটা বৃত্ত নিলা। কি নিলা? একটা বৃত্ত নিলা। তুমি একটা বৃত্ত নিলা, ফাইন। এই একটা বৃত্ত। এখন মনে করো যে তোমার এটা হচ্ছে ওর রেডিয়াসটা, তাই না? এখন যেটা করলা সেটা হচ্ছে তুমি এই বিন্দু থেকে এই বিন্দুতে আসলা। বুঝতে পারছো? এই বিন্দু থেকে এই বিন্দুতে আসলা, মানে অনেকটা এরকম। তুমি ছিলা এই বিন্দুতে, আসলা এই বিন্দুতে, তোমার একটা স্মরণ হইল না ভাইয়া? তোমার একটা স্মরণ হইছে। কি হইছে? একটা স্মরণ হইছে। সেই স্মরণটা এই বরাবর হইছে, এবং এইটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি। এটাকে বলতেছি আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এই যে থিটা, এটা কি? এটা বলা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ। কি? কৌণিক সরণ। সরণ। এখন এই কৌণিক সরণের একটা দিক আছে ভাইয়া। কোন দিকে বলো তো? তোমরা তো মনে করতেছো এইদিকে। এদিকে না, এদিকে না। কৌণিক সরণটা মূলত তোমার দিকে। অর্থাৎ তুমি যে স্ক্রিন থেকে দেখতেছো, এই বৃত্ত বরাবর তোমার দিকে মনে করো যদি একটা কিছু বের হয়ে চলে আসে, ওই বৃত্ত থেকে তোমার দিকে মনে করো একটা তীর ছুড়ে দিলাম আমি, বা তোমার দিকে চলে গেল একটা লাইন, চলে গেল সোজাসুজি অক্ষ। এটাই মূলত এই ঘূর্ণিসরণের দিকটা। তো আমি যদি তোমাকে হচ্ছে
আর একটু একটু 3D চিত্র এঁকে দেখাই, 3D চিত্র এঁকে দেখাই, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবা যে মনে করো এই হচ্ছে জিনিস, এই হচ্ছে কাহিনী। আচ্ছা, তো এটা মনে করো এটা মনে করো কেন্দ্র। তো ও ঘুরতেছে, ঘুরতেছে, ফাইন, ও ঘুরতেছে, ঘোরাঘুরি করুক, সমস্যা নেই। এই যে এদিকে একটা এদিকে গেল, মনে করো এই হচ্ছে পয়েন্টটা। তো কোন দিকে ঘুরতেছে? এই দিকে ঘুরতেছে, এই দিক বরাবর ঘুরতেছে। তো এই দিক বরাবর যদি ঘোরে, তাইলে যে ইয়াটা হবে, কৌণিক সরণের যে দিকটা, সেই দিকটা কোন দিকে হবে ভাইয়া জানো? সেই দিকটা হবে উপরের দিকে। কোন দিকে? উপরের দিকে হবে। কৌণিক সরণের দিকটা হবে উপরের দিকে। কেন? এটা একটা খুবই, এটা তুমি বের করতে পারবা যে কোন দিক বরাবর কৌণিক সরণটা হবে। দেখো, ওটা মূলত ঘুরতেছে কোন দিকে? এই জিনিসটা ঘুরতেছে কোন দিকে? এই যে এইটা কোন দিকে ঘুরতেছে? এই দিক বরাবর না? এই দিক বরাবর ঘুরতেছে, এই দিক বরাবর ঘুরতেছে, তাই না? এই দিক বরাবর, এদিক বরাবর ঘুরলে উপরের দিকে যাচ্ছে। তো এটা তুমি খুব ইজিলি একটা জিনিস দিয়ে বের করতে পারবে, সেটা হচ্ছে থামস ল। বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করে, তোমার হাত ব্যবহার করে তুমি এটা বের করতে পারবা। তো এটা তোমরা যদি একটু সার্চ করো অনলাইনে তাহলে পেয়ে যাবে। বাট এখানে আমি যেহেতু হচ্ছে স্ক্রিনে দেখাচ্ছি, আমি হাতটা দেখাইতে পারতেছি না, তাই আসলে বোঝানোটা একটু কষ্ট। মনে করো তুমি যদি হাত আঁকাও, এর হচ্ছে তোমার হাত, মনে করো এই হচ্ছে তোমার হাত, এইদিকে এরকম কেমনে আঁকায় হাত? আমি ড্রয়িং এ খুবই ফালতু একেবারে। মনে করো একটা হাত আঁকাইলা, কেমনে আঁকাবো? হুম, হচ্ছে না। ধরো, আহ, হয় না কেন? এইখান থেকেই শুরু করা লাগবে। বাঁকা হয়ে যাচ্ছে। আচ্ছা, ওকে ফাইন। এ হচ্ছে মনে করো তোমার আঙ্গুলগুলা, এই হচ্ছে তোমার আঙ্গুল, এই হচ্ছে তোমার হাত, ফাইন। এটা কিসের হাত হইলো? আল্লাহ মাহবুদ জানে। আচ্ছা, তোমরা কেউ কষ্ট পায় না তোমাদের হাত এরকম যদি হয়ে থাকে, কারো আমি কারো হাত আগাইনি আসলে। আচ্ছা, তো কই দেখো তো, এই ইয়াগুলোর মুভমেন্ট কোন দিকে হচ্ছে? এদিকে হচ্ছে না? মুভমেন্টটা কোন দিকে? এইদিকে। তুমি যদি হাতটা বুঝাও, তাহলে হাতটা যদি বুঝাও তাহলে এইদিকে বন্ধ করে ফেলতে পারো। মুঠি পাকাও যদি তুমি জাস্ট এইভাবে ঘোরাও, তাহলে তোমার বুড়ো আঙ্গুলটা কোন দিকে আছে? বৃদ্ধাঙ্গুলিটা কোন দিকে আছে? উপরের দিকে আছে না? উপরের দিকে আছে। এখন তোমার, আমি যদি বলি যে একটা বৃত্ত এইদিকে, তোমার সরণটা হচ্ছিল এতক্ষণ এইদিকে, এইদিকে না হয়ে যদি এইদিকে হয়, এই দিক বরাবর যদি হয়, এই দিক বরাবর যদি হয়, তাইলে তোমার এই যে কৌণিক সরণ, এটার দিক কোনটা? এখন দেখো তো, এদিক বরাবর দিলে কি হচ্ছে? সরি, কি করলাম? দেখো, আমি দেখতেছি এখানে আঙ্গুলগুলা এইদিকে নির্দেশ করতেছে ঘোরাটা, বাট এখন কিন্তু এইদিকে ঘুরতেছে না, এখন ঘুরতেছে অপোজিট দিকে। তাহলে কি করা লাগবে? ঘুরাই ফেলো এটারে। এখন হচ্ছে, হ্যাঁ, এই দিক ঘুরতেছে, এবার এই দিক ঘুরতেছে। তাহলে কৌণিক সরণের দিকটা কোন দিকে এবার? এবার কিন্তু নিচ বরাবর, এবার নিচ বরাবর। আশা করি বুঝতে পারছো। তো তোমরা চাইলে একটু দেখে নিতে পারো, তোমরা অনলাইনে সার্চ করলে, ইউটিউবে সার্চ করলে তোমরা এইটার থাম্বস লটা পেয়ে যাবে। তো আমাদের ভেক্টরের প্রকারভেদ পড়া এখন মোটামুটি শেষ। আমরা আর প্রকারভেদ পড়ার আমার মনে হয় না যে আর কোনো দরকার আছে। এগুলো প্রকারভেদ পড়লে ইনাফ। তো এখন আমরা ভেক্টর রাশির যোগ বিয়োগ করবো একটু। কি করবো ভাইয়া? ভেক্টর রাশির যোগ বিয়োগ। এখন ভেক্টর রাশির যোগ বিয়োগ কেমনে করে? হ্যাঁ, ভেক্টর রাশির যোগ বিয়োগ কেমনে করে? মনে করো তোমার দুইটা ভেক্টর আছে, তোমার কাছে দুইটা ভেক্টর আছে। কি ভেক্টর আছে? সিম্পলি ধরো যে তোমার কাছে একটা বস্তু আছে, এই বস্তু, এই বস্তুর উপরে তুমি বল প্রয়োগ করলা। কি করলা? বল প্রয়োগ করলা। একটা মনে করো এদিক থেকে বল প্রয়োগ করতেছো, মনে করো এখান থেকে লাথি দিলা একটা এদিকে, আবার এইদিকে মনে করো আরেকটা লাথি দিলা, ফাইন। তো এইদিকে মনে করো দুই বলে লাথি দিলা। এখানে মনে করো তুমি 10 নিউটন বলে লাথি দিলা। আচ্ছা, এখানে না, এই কালার দিয়ে এখানে লিখি। এখানে মনে করো তুমি 10 নিউটন দিয়ে দিলা, আর এই সাইডে মনে করো দিলা যে 7 নিউটন দিয়ে। এখন মোট এই দুটো যদি তুমি যোগ করো, এই দুটো যদি তুমি যোগ করো, নিট বল, এখানে নিট বল, নিট বল বা এটাকে আরেকটা জিনিস বলা হয় নিট বল, মনে করো নিট বল, বা এটাকে বলা হয় লব্ধি। কি? লব্ধি। লব্ধির ইংলিশ হচ্ছে রেজাল্টেন্ট।
এত মারাত্মক হাতের লেখা হলে তো হবে না। রেজাল্টেন্ট। তো এটা এখানে যদি আমি বলি যে এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার 10+7, এটা যদি করি আমি, এটা কি হবে? নেভার। এটা কখনো হবে না। এখানে কি লব্ধি বল 17 হবে বলো তো? লব্ধি বলটা 17 হবে না, এবং লব্ধি বলের দিক কোন দিকে হবে সেটাও তুমি বের করতে পারবে না। বুঝতে পারছো? এটা এইভাবে বের করা পসিবল না। এটাকে আমরা বীজগাণিতিক নিয়মে বের করতে পারি না। এটাকে আমরা বের করি জ্যামিতিক নিয়মে। কিভাবে জ্যামিতিক নিয়মে? একটা উদাহরণ দিই। কিভাবে? সিম্পলি মনে করো তুমি একটা ভেক্টর এদিকে দিলা, একটা ভেক্টর এদিকে গেছে, উম, আরেকটা ভেক্টর এদিকে গেল। এখন এখানে মোট লব্ধি কত হবে? এই লব্ধিটা আমরা এই বরাবর পাবো। এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো। যেহেতু এটা একটা সমকোণে গেছে, তাহলে এটা মনে করো যদি 4 নিউটন, তোমার 4 মিটার হয়, যদি 3 মিটার হয়, তাহলে আমরা এখানে এসটা বের করতে পারবো। এস মানে হচ্ছে সরণ। তো এটা বের করতে পারবো কিভাবে? যে √4² যোগ 3² ইজ ইকুয়ালস টু কি 5 মিটার। অর্থাৎ বীজগাণিতিক নিয়মে বের করা যায়। তাহলে ভেক্টর রাশির যোগ বিয়োগ বীজগাণিতিক নিয়মে হয়, সরি বীজগাণিতিক বলছি কেন, জ্যামিতিক, জ্যামিতিক নিয়মে হয়। কি জ্যামিতিক নিয়মে হয়? ভেক্টর রাশির যোগ বিয়োগ। আচ্ছা, তো চলো আমরা জ্যামিতিক নিয়মে কি হয়, কেমনে হয় সেটা একটু এখন দেখবো। তো বেশ কয়েকটা পদ্ধতিতে হইতে পারে। প্রথমত অনেকগুলো সূত্র আছে, অনেকগুলো জ্যামিতিক উপায় আছে। ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামান্তরিক সূত্র, পিথাগোরাস উপপাদ্য, লম্বাংশ উপপাদ্য, ভেক্টরের উপাংশ বিভাজন সূত্র, তারপরে লামির উপপাদ্য, সাইন কোসাইন, এইগুলা অনেক ইয়াতে আমরা বের করতে পারবো। তো প্রথমেই আমরা দেখবো হচ্ছে ত্রিভুজ সূত্র। তো এখানে অনেক সুন্দর একটা জিনিস লেখা আছে, তোমরা এখন এটা দেখে ঘাবড়ানোর দরকার নেই। দেখো, বলতেছে যদি কোনো ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টরকে একই ক্রমে মানে ও দিকে প্রকাশ করা যায়, তবে অপর বাহু বিপরীত ক্রমে এদের লব্ধির মান নির্দেশ করবে। তো দেখো, দুটি সন্নিহিত বাহু মানে কি? সন্নিহিত বাহু মানে দুটি একসাথে দুটি একসাথে পাশাপাশি থাকবে, মানে দুটা একটা বিন্দুতে থাকবে। বুঝতে পারছো? এটা হচ্ছে সন্নিহিত বাহু। বুঝতে পারছো? এটা সন্নিহিত বাহু একটা ত্রিভুজের। একটা ত্রিভুজের সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু কোনটা? এই দুইটা একসাথে আছে, এটা একটা সন্নিহিত বাহু। এই দুইটা একসাথে আছে, এই দুইটা একটা সন্নিহিত বাহু। আবার এই দুইটা একসাথে আছে, এই দুইটা সন্নিহিত বাহু। সন্নিহিত মানে পরস্পর দুইজন একসাথে থাকবে। বুঝতে পারছো? বুঝতে পারছি। এখন বলতেছে যে একই ক্রমে প্রকাশ করবে দুটি সন্নিহিত বাহু। ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু একই ক্রমে প্রকাশ করবে। একই ক্রম মানে কি? ভেক্টরের ক্রম আছে ভাইয়া। ভেক্টরের ক্রম কি? মনে করো ভেক্টর, তুমি এই জায়গায় একটা ভেক্টর শেষ হইলো, এটা ভেক্টরের শীর্ষবিন্দু। এখন এই ভেক্টরের শীর্ষবিন্দুতে তুমি যদি আরেকটা ভেক্টরের পাদবিন্দু এনে যোগ করো, তাইলে ভাইয়া এটা একই ক্রমে চলবে। এটা একই ক্রমে চলবে। আবার এইটার শুরুতে যদি তুমি আরেকটা ভেক্টরের পাদবিন্দু যোগ করো, তাহলে ভাইয়া এটা একই ক্রমে শুরু করবে, একই ক্রমে চলবে। বাট তুমি যদি এটা না করে, তুমি মনে করো একটা ভেক্টর নিলা, এই ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরের শীর্ষবিন্দু এনে যোগ করলা, তাহলে যেটা হবে, এই দুইটা ভেক্টর ভাইয়া বিপরীত ক্রম। এই দুইটা কি? আচ্ছা, এই দুইটা হচ্ছে বিপরীত ক্রম। বিপরীত ক্রম। দুইটা হচ্ছে বিপরীত ক্রম। আর এই তিনটা হচ্ছে ভাইয়া একই ক্রম। একই ক্রম। বুঝতে পারছো? এই দুইটা একই ক্রম। এখন এই দুইটাকে আমি ছোট করে সাইডে রেখে দিই, তোমাদের যাতে মনে থাকে। ওকে, এটা বিপরীত ক্রম। ওকে, ফাইন। এটা আমি এই সাইডে এনে রেখে দিলাম। এখন একটা ত্রিভুজ আঁকাই ফেলি আমরা। একটা ত্রিভুজ ত্রিভুজ আঁকানোর দরকার নেই, আমরা দুইটা সন্নিহিত বাহু আঁকাই। একই ক্রমে একই ক্রমে দুইটা সন্নিহিত বাহু আঁকাবো, মানে দুইটা বাহু আঁকাবো। বুঝতে পারছো? তো ধরো আমি আঁকাই, কি করব, একটা, এই যে এটা একটা বাহু, আবার এইটার শীর্ষবিন্দুতে আরেকটা পাদবিন্দু দিব। তাইলে এই দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টর একই ক্রমে চলতেছে। মানে
একটা শীর্ষবিন্দুর সাথে তুমি আরেকটা পদবিন্দু যোগ করলে সেটা হচ্ছে একই ক্রমে হবে। আর একটা শীর্ষবিন্দু আরেকটা শীর্ষবিন্দু যদি এক জায়গায় করে ফেলো সেটা হচ্ছে বিপরীত ক্রম হয়ে যাবে, তাই না? তাহলে এই দুইটা দুইটা ভেক্টর মনে করো, এটা হচ্ছে পি ভেক্টর, এটা মনে করো কিউ ভেক্টর। এখন এই পি এবং কিউ ভেক্টরের আমরা লব্ধি বের করতে পারি খুব সিম্পলি। সেটা কি? এদের লব্ধিটা পাবো আমরা, দেখো এখানে যদি পড়ো, দুটি সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টরকে একই ক্রমে মান এবং দিক প্রকাশ করা যায়। হ্যাঁ, মান এবং দিক তো প্রকাশ করতেছি, মানে একই দিকে যদি প্রকাশ করা যায়, সরি একই ক্রমে যদি প্রকাশ করা যায়, তাহলে অপর বাহু বিপরীত ক্রমে এদের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে অপর যে একটা বাহু থাকবে সেটাকে, সেটা এদের লব্ধির মান এবং দিক প্রকাশ করবে। বাট কোন দিকে, কোন ক্রমে, এটা এটা কিন্তু বিপরীত ক্রমে হবে। অর্থাৎ এই দুইটা এই ক্রম অনুযায়ী চলতেছিল। তাহলে আমি যেটা করব, যে এইটার পাদবিন্দুর সাথে ওইটার পাদবিন্দু, আর এটার শীর্ষবিন্দুর সাথে এটার শীর্ষবিন্দু, তাহলে এটা কি হয়ে গেল, ওই দুটার সাথে বিপরীত ক্রম হয়ে গেল। তাহলে দেখো এই দুটা কি একই ক্রমে চলতেছে, একই ক্রম, একই ক্রম, তাই না, একই ক্রম। আর এটা কি, এটা আবার বিপরীত ক্রম, এটা বিপরীত ক্রম, বিপরীত ক্রম, বিপরীত ক্রমে চলতেছে। তাহলে এই যে ভেক্টরটা, এটা হচ্ছে আর ভেক্টর, এবং এই আর ভেক্টরটা হচ্ছে ভাইয়া সরণ ভেক্টর। কি, সরি সরণ না, রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর। তাহলে আমি চাইলে এখানে লিখতে পারবো যে আর ইজ ইকুয়ালস টু পি প্লাস কিউ, এটা লিখতে পারবো? এটা কিন্তু হবে না। পি প্লাস কিউ দিয়ে কি বোঝাচ্ছে, মান। পি প্লাস কিউ দিয়ে মান বোঝাচ্ছে, আমাকে লিখতে হবে আর ভেক্টর ইজ ইকুয়ালস টু পি ভেক্টর যোগ কিউ ভেক্টর। এইটা লিখলে তোমার হবে সঠিক, এটা হচ্ছে সঠিক হবে। তাইলে একটা জিনিস আমরা এখান থেকে পাইলাম, যে যদি কোনো ত্রিভুজ আকৃতির তোমার ভেক্টর পাও তুমি, বা দুইটা ভেক্টর একই ক্রমে যদি চলে, তাহলে তুমি বিপরীত ক্রমে জাস্ট দুইটারে কানেক্ট করে দিবা, তাইলেই হচ্ছে লব্ধি ভেক্টর পাবো আমরা। বিপরীত ক্রমে কানেক্ট করে দিব, মানে আমি এক্সাম্পল দিই। ধরো দুইটা ভেক্টর বা তিনটা ভেক্টর, যে যে কয়টা ভেক্টর, অত প্যারা নেই। দুইটা ভেক্টর, দুইটা ভেক্টর মনে করো একই ক্রমে চলতেছে। এখন আমাকে বললো যে তুমি এটা লব্ধি বের করো। তাহলে আমরা ত্রিভুজ সূত্র ইউজ করব। জাস্ট কি করব, এইটার শীর্ষবিন্দুর সাথে, মানে দাঁড়াও, এখান থেকে শুরু করবো আমরা। মানে এটার পাদবিন্দুর সাথে লব্ধি ভেক্টরের পাদবিন্দু লাগান লাগবে। লব্ধি ভেক্টরের পাদবিন্দু মানে এটাকে আমরা বিপরীত ক্রমে জাস্ট কানেক্ট করে দিব। আমরা চাইলে এইভাবে কানেক্ট করতে পারতাম, তখন কিন্তু একই ক্রমে হয়ে যাইতো তিনটা, তখন একই ক্রমে তিনটা হয়ে যাইতো। বাট আমরা একই ক্রমে রাখা যাবে না, আমাকে করতে হবে কি, বিপরীত ক্রম। তাইলে আমি এই দিক থেকে নিব, দিক থেকে নিলে এই যে এটা, এটা মূলত ভাই আমাদের রেজাল্টেন্ট ভেক্টর, এটা আমাদের রেজাল্টেন্ট ভেক্টর। তাইলে এটা কি আমার আর ভেক্টর। আর আর গুলো কি, এটা মনে করো যে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে যেটা আসতেছে সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। তো সামান্তরিক সূত্রের আগে আমরা বহুভুজ সূত্রটা পড়ে ফেলি। সামান্তরিক সূত্রের আগে বহুভুজ সূত্রটা পড়ি। দেখো, বহুভুজ সূত্রটা জাস্ট সামান্তরিক সূত্রেরই, সরি ত্রিভুজ সূত্রেরই একটা এক্সপ্যান্ডেড রূপ। বহুভুজ কি, দেখো বলতেছে এন বাহু বিশিষ্ট। এখন এন এর জায়গায় তুমি একটা সংখ্যা বসা, মনে করো 5 বাহু বিশিষ্ট কোনো একটা বহুভুজের 5-এর চেয়ে 1 কম, মানে 4 সংখ্যক বাহু দ্বারা যদি 4 সংখ্যক ভেক্টরকে একই ক্রমে এবং মানে প্রকাশ করা যায়, তাহলে অপর বাহু বিপরীত ক্রমে এদের লব্ধি প্রকাশ করবে। সিম্পল জিনিস। কি বলতেছে, দেখো আমি একটা বহুভুজ নেই, বা এটাই নেই। দেখো একই ক্রমে যাচ্ছে, 4টা বাহু একই ক্রমে থাকবে, একটা, দুইটা, তিনটা, 4টা। 4টা বাহু একই ক্রমে কি করতেছে, মান এবং দিক প্রকাশ করতেছে। দেখছো, 5 বাহু বিশিষ্ট একটা বহুভুজ, এখানে আরেকটা বাহুর জন্য আমি জায়গা ফাঁকা রাখছি। তাহলে 5 বাহু বিশিষ্ট একটি বহুভুজের 4টা বাহু যদি একই ক্রমে 4টি ভেক্টরের মান এবং দিক প্রকাশ করে, তাইলে অপর বাহু, অপর বাহু বিপরীত ক্রমে, অপর বাহু বিপরীত ক্রমে এদের 4টি ভেক্টরের লব্ধি প্রকাশ করবে। বুঝতে পারছো? হুম, মনে করো এটা যদি আমি ধরি এ ভেক্টর, এটা যদি বি ভেক্টর, এটা যদি সি ভেক্টর, ডি ভেক্টর ধরি, তাহলে এই যে বাহুটা, এই বাহুটা বিপরীত ক্রমে এদের লব্ধি প্রকাশ করতেছে। মানে আমি যদি লিখি যে আর ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর যোগ বি ভেক্টর যোগ সি ভেক্টর যোগ ডি ভেক্টর, তাইলে এটা কিন্তু সঠিক। তাহলে এটা
সঠিক। বুঝতে পারছো? মানে একই ক্রমে আমরা চারটা ভেক্টরকে চালালাম আর বিপরীত ক্রমে জাস্ট ওটারে কানেক্ট করে দিলাম। তাহলে সেটাই কি হলো? আমাদের তোমার বহুভুজ সূত্র হয়ে গেল, মানে সেটা আমাদের লব্ধি প্রকাশ করলো। বুঝতে পারছো? তুমি এখন 4 এর জায়গায় 5টা দিয়ে নিতে পারো। 5টা দিয়েও তুমি করতে পারো। মনে করো তুমি 4টা দিয়ে তোমার কুলাচ্ছে না। 4টা দিয়ে তোমার কুলাচ্ছে না, আমি মনে করো যে অনেক বিশাল বড় একটা বহুভুজ নিব। অনেক বিশাল বড় একটা বহুভুজ আমার লাগবে। 4টা দিয়ে আমার হচ্ছে না, মন ভরতেছে না। তাহলে এখানে একটা নিলা, এদিক বরাবর একটা নিলা, আচ্ছা দাঁড়াও, এদিক বরাবর একটা নিলা, এদিক বরাবর একটা নিলা, এদিক বরাবর একটা নিলা, এদিক বরাবর একটা নিলা, আবার এদিক বরাবর একটা নিলা। এখন এই সবগুলোর, এটা কিন্তু একটা বহুভুজ, অনেকগুলো বাহু বিশিষ্ট একটা ভুজ। তো এই সবগুলো লব্ধি প্রকাশ করবে কোনটা জানো? এই সবগুলো লব্ধি প্রকাশ করবে এই যে এইটুকু। এই সবগুলো লব্ধি এইটুকু। Just সবগুলো একই ক্রমে চলতেছে, এটা জাস্ট বিপরীত ক্রমে চলতেছে। বুঝতে পারছো? সিম্পল। এটার আমি আর ধরলাম, আর সবগুলোর যদি আমি হচ্ছে অন্যান্য নাম দিয়ে দিই, মনে করো এ বি, বি, সি, ডি, ই, এটা মনে করো এফ, এটা মনে করো জি। তাইলে আমি কি লিখতে পারবো? কত? আর ইজ ইকুয়ালস টু এ যোগ বি যোগ সি যোগ ডি যোগ ই যোগ এফ যোগ জি। বুঝতে পেরেছো? বুঝতে পারছো আশা করি। তাহলে এই হচ্ছে বহুভুজ। এটা মূলত ইয়ারই আরেকটা রূপ, তোমার ত্রিভুজ সূত্রেরই। ত্রিভুজ সূত্রের রূপ কেমনে? তুমি যদি একটু খেয়াল করো, আমি দেখাই যে এ আর বি এটার যদি তুমি ত্রিভুজ ধরো, তাহলে এইটুকু হবে হচ্ছে ওদের লব্ধি, এইটুকু হবে হচ্ছে ওদের লব্ধি। বুঝতে পারছো? আবার এখন তুমি এটুকুর লব্ধির সাথে এই যে এই বাহুটুকু ধরো, তাহলে এটার সাথে লব্ধি হবে এইটুকু। বুঝতে পারছো? এখন এইটার সাথে তুমি এইটুকু ধরো, এই পুরাটুকুর সাথে তুমি এই ডিটা ডি ধরো, পুরাটুকুর সাথে যদি তুমি ডি ধরো, তাহলে হবে হচ্ছে তোমার, আয় হায়, পুরাটুকুর সাথে যদি তুমি ডি ধরো, তাহলে হবে এইটুকু। এখন এইটার সাথে এই দুইটার সাথে যদি তুমি ধরো, তাহলে এখন হয়ে যাবে হচ্ছে এটা না, সরি, এইটুকু, এইটুকু হবে। এখন এটার সাথে তুমি যদি এইটুকু ধরো, তাইলে এইটুকু হবে আবার। দেখো, এইটুকু হয়ে যাবে আবার। হ্যাঁ, এইটুকু হয়ে যাবে। And এইটুকুর সাথে যদি তুমি এইটুকু ধরো, তখন আবার অন্যরকম হয়ে যাবে। তো এত কিছু এখন আসলে পেঁচানোর দরকার নেই। এটা আসলে ত্রিভুজ সূত্রের মতোই, জাস্ট একটা একটা করে কানেক্ট করে করা যায়। বুঝতে পারছো? এত কিছু কানেক্ট করার দরকার হয় না, জাস্ট একসাথে আমরা অনেকগুলো করে দিই। এরপর দেখো সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্রটা কি? সামান্তরিক সূত্রটা এখানে দেখো বলা হচ্ছে, কোন সামান্তরিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে। এখানে কি বলতেছে বুঝতেছি না। মনে করো তুমি একটা ভেক্টর নিলা, কি হলো, আচ্ছা, তুমি এটা বল, বল মনে করো এটা একটা বস্তু। তো এই বস্তুর উপরে যদি যদি কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু দুটি ভেক্টরকে প্রকাশ করে, মনে করো এটা একটা বল ভেক্টর। বুঝতে পারছো? এটা দুইটা সন্নিহিত বাহুকে নির্দেশ করতেছে, একটা সামান্তরিকের যে দুইটা দুই বরাবর তুমি বল প্রয়োগ করছো। এখন এই দুইটা বলের লব্ধি বল কত হবে সেটা বের করা লাগবে। এটুকুর লব্ধি বল কত হবে সেটা বের করা লাগবে। কিভাবে বের করতে পারবো? আমরা এই দুইটা সন্নিহিত বাহু, এই দুইটাকে একটা সামান্তরিকের সন্নিহিত বাহু ধরে একটা সামান্তরিক আঁকায় ফেলবো। সামান্তরিক আঁকায় ফেলবো, মনে করো এরকম, এখান থেকে ধরে এরকম আঁকায় ফেলবো। আঁকায় ফেলার পরে এই যে দুটির সন্নিহিত, আচ্ছা দাঁড়াও পড়ি। একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করতেছে। বুঝতে পারছো? একটা কণার উপরে দুটি ভেক্টর, ক্রিয়ারত ভেক্টরের মান এবং দিক প্রকাশ করতেছে, এটাকে আমরা একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু হিসেবে ধরছি।
বুঝতে পারছো? এখন তাহলে বলতেছে যে তাহলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণই এদের লব্ধির মান ও দিক নির্দেশ করে। অর্থাৎ মানে যে কমন যে বিন্দুটা আছে মানে ছেদ বিন্দু বরাবর, এদের ছেদ বিন্দু বরাবর, এই যে ছেদ বিন্দু, এই বরাবর যে কর্ণটা হবে সেটাই হবে হচ্ছে এদের লব্ধি, এই দুইটা বলের লব্ধি, মানে এই যে এটা। আরো সিম্পলি আমি যদি আমার ভাষায় বলি যে যদি কোনো সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা দুটি ভেক্টরের পাদবিন্দু একই বিন্দুতে মনে কর ধরে যদি মান এবং দিক প্রকাশ করা যায়, তাইলে ওই যে দুইটা বাহু আছে ওই দুইটা বাহুর ছেদবিন্দুগামী কর্ণ, ওই দুইটা বাহুর ছেদবিন্দুগামী কর্ণ, সেটাই হচ্ছে ভেক্টর দ্বয়ের লব্ধি। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন আমি যদি বলি যে এটা হচ্ছে 10 নিউটন, এটা মনে করো পি ভেক্টর, আর এটা মনে করো যে কিউ ভেক্টর, এটা মনে করো 5 নিউটন, 5 নিউটন, সরি 5 নিউটন, তাইলে এই যে আর ভেক্টরটা, এইটা যে ভেক্টরটা, এই যে খন্ড ভেক্টর, এটাই মূলত আর ভেক্টর, যেটা তোমাকে প্রকাশ করবে আর ইজ ইকুয়ালস টু পি ভেক্টর যোগ কিউ ভেক্টর। এটাই হচ্ছে তোমার সামান্তরিক সূত্র। মানে তুমি যদি আরেকটা সামান্তরিক নাও, এবার যদি ধরো অপোজিট দিকে নাও মনে করো, কথার কথা। এখন এটা যদি একটা ভেক্টর হয়, এটা যদি একটা ভেক্টর হয়, আর এখানে যদি মনে করো এই বিন্দু থেকে, তাইলে এই দুইটার লব্ধি কি হবে? এটা মনে করো এ, এটা মনে করো বি, তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি হবে হচ্ছে এই যে মাঝ বরাবর এখান থেকে তুমি একটা আঁকায় দিবা, কর্ণ আঁকায় দিবা বিপরীত দিকে, ছেদ বিন্দুগামী কর্ণই হচ্ছে এই দুইটার কি লব্ধি, ছেদ বিন্দুগামী ছেদ বিন্দুগামী কর্ণই হচ্ছে এদের লব্ধি। বুঝতে পারছো? বুঝতে পারছো। আচ্ছা, এবার বিনিময় সূত্রটা এটা আমরা প্রুফ করব। দেখো, বিনিময় সূত্র এগুলা খুব সিম্পলি আমরা একটু দেখার চেষ্টা করব। বিনিময় সূত্র মূলত কি? বিনিময় সূত্র, সংযোগ সূত্র, বন্টন সূত্র, তিনটা আলাদা আলাদা সূত্র। এখন বিনিময় সূত্র জিনিসটা কি একটু দেখার ট্রাই করো। বিনিময় সূত্রটা খুবই সিম্পল। মনে করো এ ভেক্টর, এত বাঁকাতে রাখা কেন, এ ভেক্টর যোগ বি ভেক্টর, এ ভেক্টর যোগ বি ভেক্টর, বুঝতে পারছো? এ ভেক্টর যোগ বি ভেক্টর, এইটা সমান সমান বি ভেক্টর যোগ এ ভেক্টর, এইটা হওয়া লাগবে, এইটা হওয়া লাগবে। তাইলে কি এটা বিনিময় সূত্র মানবে? আসলে মানে এগুলা ভেক্টর, এগুলো মানে তো আমরা একটু প্রমাণ করে দেখি যে আসলে কিভাবে মানে আসলে কিভাবে মানে একটু প্রমাণ করে দেখি। তো এখন আমরা মনে করো একটা সামান্তরিক নিয়ে নিব, একটা সামান্তরিক এখানে আঁকায় ফেলবো, এটাকে আমরা একটু ঘুরাই দেই এদিকে, এদিকে সামান্তরিক গুলা খুব একটা আমার পছন্দ হয় না, একটু উল্টা দিকে হইলে ভালো হয়। ওকে, ধরো এই হচ্ছে আমাদের কি সামান্তরিক। তো মনে করো যে এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর, এটা হচ্ছে আমাদের একটা ভেক্টর, এটা মনে করলাম যে আমার এ ভেক্টর, আর এটা হচ্ছে আমার মনে করলাম যে বি ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের কয়েকটা পয়েন্ট দিয়ে দিই এখানে আমি, যে ও পি কিউ আর। ওকে, তাইলে এই দুইটা যদি আমাদের ভেক্টর হয়, মনে করো, আচ্ছা আমি একটু মার্ক করে দিই আলাদা করে, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। দেখো, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, তাহলে এই দুইটা আমাদের ভেক্টর। এখন এই দুইটা যদি ভেক্টর হয়, তাইলে এই দুইটার লব্ধি কি? দেখো তো, আমি বলছি একটু আগে দেখলাম কি সামান্তরিকের এই ছেদ বিন্দুগামী কর্ণটাই হচ্ছে এদের লব্ধি, ছেদ বিন্দুগামী কর্ণটাই কি লব্ধি, তাই না? তাহলে এটা হচ্ছে আমার লব্ধি। এখন আমার প্রমাণ করা লাগবে কি? আমার প্রমাণ করা লাগবে যে এ যোগ বি সমান সমান বি যোগ এ। তাইলে আসো একটু দেখায় দিই। এটা যদি বি হয়, এই বাহু যদি বি হয়, তাহলে বিপরীত বাহু এটাও বি, এটাও বি। এটা যদি এ হয়, তাহলে বিপরীত বাহু এটাও এ। সিম্পল। এখন আসো আমরা একটু জাস্ট দেখবো কেমনে কি করা যায়। তো আমরা যদি লেফট হ্যান্ড সাইডে আসি, প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড নেই, নাও লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কি, এ
যোগ বি ভেক্টর। তাহলে এ ভেক্টর কোনটা? এ ভেক্টর হচ্ছে আমাদের ওপি ভেক্টর। ওপি ভেক্টর যোগ হচ্ছে বি ভেক্টর হচ্ছে ও আর ভেক্টর। ওপি যোগ ও আর, তাই না? ওপি ভেক্টর ও আর ভেক্টর। বাট এইখানে আমরা এটা ধরবো না, আমরা এটা নিব না। আমরা কোনটা নিব ভাইয়া? আমরা নিব হচ্ছে এই যে এই বরাবর নিয়ে আমরা ত্রিভুজ সূত্রটা কাজে লাগাবো। তাইলে আমরা ওপি না নিয়ে এখানে আমরা পিকিউটা নিব। কারণ পিকিউ কি? পিকিউ ও বি ভেক্টর। তাহলে এটা যদি নেই আমি, তাহলে এই যে এইটা বিপরীত ক্রমে চলবে তখন। এই বিটাকে যদি আমি ধরি এখানে, এই দেখো এ বি এক ক্রমে চলতেছে, আর পিকিউ ও কিউ এটা আলাদা ক্রমে চলতেছে, মানে আটটা। তাহলে এখানে আমি যেটা করব সেটা হচ্ছে ওপি যোগ আমি পিকিউ করে দিব। তাহলে বি ভেক্টরটাকে আমি পিকিউ লিখলাম, আমরা ও না লিখে পিকিউ লিখলাম। তাহলে দেখো এখন কি হবে? এখন হবে হচ্ছে ও আর ও কিউ, এইটা এটা হচ্ছে আমাদের ইয়া লব্ধিটা। এখন তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই আমি। যখন দুটা ভেক্টর যোগ করবা তখন দেখবা যে মাঝখানে এই যে কমন বিন্দুটা আছে পিপি, এটা ভ্যানিশ হয়ে যাবে। এই যে ও আর কিউ এই দুইটা এক জায়গায় হয়ে যাবে। বুঝতে পারছো? এক জায়গায় হয়ে যাবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড বের করলাম। এবার আসো রাইট হ্যান্ড সাইডটা আমি একটু দেখি যে রাইট হ্যান্ড সাইডে কি হয়। রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমার বি ভেক্টর যোগ এ ভেক্টর, তাই না? এখন দেখো বি ভেক্টর হচ্ছে আমার কোনটা, দেখো তো বি ভেক্টর হচ্ছে আমার ও আর ভেক্টর যোগ আমি এখানে করব এই যে উপরেরটা নিব এবার, ও আর যোগ আর কিউ। আর কিউ ও আর যোগ আর কিউ যদি নেই তাহলে দেখো একই ক্রমে থাকবে, দুইটা দুইটা একই ক্রমে থাকবে। আর এই যে ও আরটা এটা বিপরীত ক্রমে থাকবে। তাহলে দেখো আমি দেখো সরি ও আর না ও কিউটা এটা বিপরীত ক্রমে থাকবে, মানে আর ভেক্টরটা। তাহলে দেখো এটা আমি কি লিখতে পারি, ও কিউ। তাহলে কি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এখানে চাইলে তুমি আলাদা করে আরও লিখে দিতে পারো। তাহলে দেখো বিনিময় সূত্রটা কিন্তু আসলেই কাজ করে। তার মানে বিনিময় সূত্রটা এখানে মেনে চলতেছে রাশি ভেক্টর রাশিটা মেনে চলে বিনিময় সূত্র। এবার আসো আরেকটা সূত্র, সেটা হচ্ছে সংযোগ সূত্র। কি সূত্র? সংযোগ সূত্র। এখন সংযোগ সূত্রটা সিম্পল, একই রকম। সংযোগ সূত্রটা হচ্ছে ভাইয়া, আমি যদি এ ভেক্টর যোগ বি ভেক্টর যোগ সি ভেক্টর করি সমান সমান কি হবে? এ ভেক্টর যোগ বি ভেক্টর যোগ সি ভেক্টর, তাই না? বাট আমরা এটা করব না। আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে আমরা এই দুটাকে আগে যোগ করব, আর এই সাইডে এসে এই দুটাকে আগে যোগ করব। তাহলে এই দুইটা সমান হবে কিনা এটা আমাদেরকে একটু প্রুভ করে দেখা লাগবে যে সংযোগ সূত্র আসলে কাজ করে কিনা। সংযোগ সূত্র আসলে কাজ করে কিনা এটা একটু আমরা এখন দেখব। তাহলে এর জন্য আমাদের তিনটা ভেক্টর লাগবে, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। কয়টা ভেক্টর লাগতেছে আমাদের? আমাদের তিনটা ভেক্টর লাগতেছে। চলো তিনটা ভেক্টর আমি দাগায় ফেলি। তিনটা ভেক্টর আমি নিয়ে নিই। ধরো এই কালার দিয়ে আমি নেই, যে এই হচ্ছে হায় হায় এটা কেন? ধরো এটা হচ্ছে আমার একটা ভেক্টর, এটা হচ্ছে আমার একটা ভেক্টর, এইটা হচ্ছে আমার আরেকটা ভেক্টর। তিনটা একই ক্রমে আছে না? একই ক্রমে আছে। তাইলে একটু খেয়াল করো, এটার লব্ধি ভেক্টর কি হবে? লব্ধি ভেক্টর হবে এইখান থেকে এই জায়গায়, এটা হচ্ছে লব্ধি ভেক্টর। তাহলে আসো তো একটু নাম দেই আমি, একটু নাম দেই। এটা হচ্ছে আর আর ভেক্টর, এটা ঠিক আছে। বাট আরগুলো হচ্ছে ধরো এবিসিডি ভেক্টর বা এবিসি ভেক্টর। এখন ধরো আমি একটু এটার নাম দিয়ে দিই এ বি সি, আর এটা হচ্ছে তোমার আর ভেক্টর। এখন একটু ধরো আমি এই পয়েন্টগুলোর নাম দিয়ে দিই, কোনগুলোর নাম দিয়ে দিই, মনে করো ওপি কিউ আর। কি? ও পি কিউ আর। এখন আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ করব। একটু চাপায় দিই। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড আমরা প্রথমে দেখি কি করা যায়। লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে কি আছে একটু দেখি। লেফট হ্যান্ড সাইড সমান সমান আছে, দেখো তো এ যোগ বি যোগ সি। তাইলে আমরা বি আর সি কে আগে যোগ করব। তাহলে দেখো তো বি আর সি কোন দিকে আছে?
এই বরাবর, এই বরাবর আছে, বি আর সি এই বরাবর আছে। তাহলে লব্ধি কোন দিকে হবে? লব্ধি হবে এই দিকে, লব্ধি হবে এই দিকে। এই একটা প্যাটার্ন দিব, লব্ধি হবে এই দিকে, লব্ধি হবে এই দিকে, মানে বিপরীত দিকে। তাহলে দেখো তো লব্ধি কোন দিকে হবে? এই যে আমি এই কালারটা নেই, এখান থেকে এইটা হবে লব্ধি। তাইলে একটু খেয়াল করো, আমি এখানে নামগুলো বসাই। এ ভেক্টর সমান সমান কি লিখবো আমরা? ওপি। এ ভেক্টর সমান সমান ওপি যোগ, এখানে বিটা কি? পি কিউ যোগ কিউ আর। তাইলে এই মধ্যে থেকে এই কিউ দুটাকে যদি আমি কাট করে দেই তাহলে কি হবে? ওপি যোগ হচ্ছে আমার কিউ কিউ বাদ গেলে পি আর, বা এখানে আমি তো দেখলাম যে পি আর, তাই না? এখানেও আমি দেখাইলাম যে এটা পি আর হবে। তাইলে এখন ওপি আর পি আর যদি যোগ করো, ওপি আর পি আর যদি যোগ করো তাহলে কি হবে? এই যে 8, ওর মধ্যে থেকে দুইটা পি কাট করে দাও, তাহলে কি হবে? পি, সরি ও আর, মধ্যে থেকে দুইটা পি যদি তুমি ব্যানিশ করে দাও তাহলে হবে ও আর। ও আর সমান সমান কি? আর না? আর। আচ্ছা, সরি। আচ্ছা, এবার আসো আমরা লেফট হ্যান্ড সাইড প্রুফ করে ফেললাম, এবার আমরা রাইট হ্যান্ড সাইড প্রুফ করবো। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি আছে? এ যোগ বি আগে করা লাগবে। এ যোগ বি আগে করে এর সাথে আমরা সি ভেক্টর যোগ করব। তাহলে দেখো তো আমরা জাস্ট বসাই। সি ভেক্টরের নাম কি? সি ভেক্টর হচ্ছে আমার কিউ আর এখানে এ ভেক্টর কি? এ ভেক্টর হচ্ছে আমার ওপি যোগ হচ্ছে আমার পি কিউ। তোমরা যদি চিত্রের দিকে নাও তাকাও তাও তুমি করে ফেলতে পারবা ও কিউ, এটা তাই না? এটা ও কিউ হবে। তারপরে আমি চিত্রতে দেখাই দিই। দেখো, ওপি যোগ পি কিউ, তাহলে কি হবে? ওপি যোগ পি কিউ, এটা এক ক্রমে যাচ্ছে, তাহলে এটার বিপরীত ক্রমে এই দিকে হবে লব্ধিটা, সরি এই দিকে হবে লব্ধিটা, এটা হবে লব্ধিটা। আচ্ছা, তাহলে এর সাথে কিউ আর, ও কিউ আর মধ্যে থেকে কিউ ভ্যানিশ করে দাও, হয়ে যাবে ও আর। তাহলে কি হলো? ও আর সমান সমান আর লব্ধি। তাহলে কি এখানে আমরা কি পেলাম? লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তার মানে বিনিময় সংযোগ সূত্রটাও কি করে? সত্যি কাজ করে, তাই না? আচ্ছা, এবার আসো আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে বন্টন সূত্র। এটার প্রুফ ট্রুফ এখন আমি দেখবো না। বন্টন সূত্রটা যে সিম্পলি মনে রাখো, এটার প্রুফ দেখার আসলে খুব একটা দরকার নেই। বন্টন সূত্রটা কি? এটা হচ্ছে, মনে করো দুইটা ভেক্টর যোগ আকারে আছে। মনে করো দুইটা ভেক্টর যোগ আকারে আছে। কি আকারে আছে? যোগ আকারে। এ যোগ বি ভেক্টর। এখন এই দুইটার সাথে তুমি একটা কিছু গুণ করে দিলা, ধরো এম। তাহলে কি করবা তুমি? এম এ ভেক্টর যোগ এম বি ভেক্টর। মানে নর্মালি আমরা বীজগণিতে যেইভাবে বর্ণন করে দেই, এখানে অনেকটা ওইভাবেই বন্টনটা হয়ে যায়। ধরো যে 2 ইন্টু যদি এক্স প্লাস ওয়াই থাকে এরকম, তাহলে আমরা কি করি? 2x প্লাস 2y করি না? এখানেও অনেকটা ওইভাবেই কাজ করে জিনিসটা। তো এটার আসলে প্রুফ এখন দেখার দরকার নেই, তোমরা পরবর্তীতে দেখে ফেলবা এটা। তো এটা জাস্ট মনে রেখে দাও যে এইভাবে এই জিনিসটা কাজ করে। এখন আমরা যে টপিকটা দেখব, লব্ধির সর্বোচ্চ মান সর্বনিম্ন মান, এটা দেখার আগে আমাদেরকে লব্ধির সূত্র শেখা লাগবে। লব্ধির সূত্র শেখা লাগবে আমাদেরকে। যে লব্ধি নির্ণয় করব এটার জন্য আমাদের সূত্র লাগবে। তো এই সূত্রটা আমরা একটু প্রুফ করব যে লব্ধির মান কিভাবে নির্ণয় করে। লব্ধির মান আমরা সামান্তরিক সূত্র থেকে লব্ধির মানটা বের করতে পারবো। চলো আমরা সামান্তরিক এটা নিয়ে আমরা সবার নিচে নিয়ে আসি এখানে, এবং এখান থেকে আমরা লব্ধি নির্ণয়ের সূত্র বের করব। লব্ধি নির্ণয়ের সূত্র বের করব। তো চলো এখানে দাঁড়াও, এখানে আমি নতুন স্লাইড নিয়ে নিই। এখানে আমি ধরো টপিক নিয়ে দেই যে লব্ধির মান ও দিক নির্ণয় সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধির মান ও দিক নির্ণয়। সূত্রের সাহায্যে
দিক নির্ণয়। তো আমরা একটু প্রুফ করে দেখবো যে কিভাবে সূত্রটা বের করা যায়। সূত্রটা আমি চাইলে বলে দিতে পারতাম জাস্ট ডিরেক্টলি, বাট মনে হলো যে না, তোমরা যেহেতু নতুন নতুন পড়তেছি, তো একটু দেখি, মজা নিই। তো একটা সামান্তরিক আঁকায় ফেলো, একটা সামান্তরিক আঁকায় ফেলো। এই ধরো আমার সামান্তরিক, এটারে আমি ফ্লিপ করে দেই এইদিকে। আচ্ছা, তো এই হচ্ছে আমার সামান্তরিকটা। তো সামান্তরিকের মনে করো যে দুই দিক বরাবর দুইটা ভেক্টর কাজ করতেছে। দুই দিক বরাবর আমার দুইটা ভেক্টর কাজ করতেছে। কি ভেক্টর? এটা মনে করো আমার এ ভেক্টর, এটা এ ভেক্টর, বা এ ভেক্টর না, আমি ধরো পি ভেক্টর ধরি। এটা যদি পি ভেক্টর ধরি, তাহলে এটা মনে করো আমার, এটা মনে করো আমার কিউ ভেক্টর, কিউ ভেক্টর। এখন তাইলে এদের লব্ধি কি হবে? এদের লব্ধিটা হবে হচ্ছে, সরি, এদের লব্ধিটা এইখান থেকে এই পর্যন্ত, রংটা চেঞ্জ করে দেই। ওকে, তাহলে লব্ধিটা হবে মনে করো আর, লব্ধিটা কি আর। এখন এই যে দুইটা ইয়া আছে, এই দুইটা থাকলো। এখন আমি মনে করো নাম দিয়ে দিই, একটু একটু নাম দিয়ে দিই। এটা মনে করো ও এ, এটা মনে করো সি ডি, ও এ সি। এখন লব্ধি সূত্র বের করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমরা একটা লম্ব টানবো, এই সি বিন্দু থেকে একটা লম্ব টানবো, সি বিন্দু থেকে একটা আমরা লম্ব টেনে দিব। কোথায় লম্ব টানবো দেখো তো, আমরা কালারটা আলাদা নিই। এই বরাবর একটা লম্ব টানবো, টানলাম। এবং যেটা করব সেটা হচ্ছে এই যে ও এ, এটাকে আমরা বর্ধিত করে দিব। এই ও এটাকে আমরা কি করব? বর্ধিত করব। দেখো তো কিভাবে বর্ধিত করি। এইখান থেকে এটা আমরা টেনে দিলাম, ফাইন। এটা একটু বড় হয়ে গেছে, এটা একটু ছোট বানাই দিই। আচ্ছা, এখন দেখো এই পয়েন্টটারে আমরা নাম দিয়ে দিই মনে করো বি। তাইলে এই যে কোণটা, এই কোণটা কিন্তু একটা 90 ডিগ্রি কোণ। তাহলে 90 ডিগ্রি কোণের আমরা দুইটা ত্রিভুজ পাইছি, দেখো ও বিসি। এই যে ও বিসি, দেখো একটু খেয়াল করো, এই যে ও বিসি, এই একটা ত্রিভুজ পাইছি। দেখো ও বিসি একটা সমকোণী ত্রিভুজ পাইছি, আর একটা সমকোণী ত্রিভুজ পাইছি বিএসি, আর একটা সমকোণী ত্রিভুজ পাইছি। এখন আমাদের লব্ধির মান লাগবে। লব্ধির মান কি? ওসি, মানে ওসি লব্ধি আর কি। তো ওসির মান বের করা লাগবে। ওসির মান আমরা কেমনে বের করবো? দেখো তো, আমরা ইয়ার সূত্র দিয়ে বের করতে পারি নাকি? দেখো তো সিম্পলি, দেখো তো একটু বের করা যায় নাকি। তার আগে একটা জিনিস আমি দেখাই। মনে করো এই লব্ধিদ্বয়ের মধ্যবর্তী একটা কোণ আছে, লব্ধিদ্বয়ের মধ্যবর্তী একটা কোণ থাকবে, সেই কোণটা মনে করো যে আলফা। লব্ধিদ্বয়ের মধ্যবর্তী কোণ আলফা। এখন আসো আমরা প্রুফের দিকে চলি। প্রুফের দিকে যদি আগাই, তাহলে আমরা এই কালি দিয়ে লিখি যে ত্রিভুজ, আমরা এই যে ওবিসি, ওবিসিতে চলো, ত্রিভুজ ওবিসি তে কোণ ওবিসি ইজ ইকুয়ালস টু কি? 90 ডিগ্রি। তাইলে আমরা এখান থেকে লিখতে পারি, কি লিখতে পারি? লিখতে পারি যে ওসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ওবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার, তাই না? লিখতে পারি কিন্তু। এখন ওসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি? আর স্কোয়ার, তাই না? ফাইন। এখন আমরা ওবি স্কোয়ারের মানও জানি না, বিসি স্কোয়ারের মানও জানি না, তাই না? ওবি স্কোয়ারের মানও জানি না, বিসি স্কোয়ারের মান জানি না। বাট ওবি স্কোয়ারে দেখো আমি ভাঙতে পারি। ওবি স্কোয়ারে যদি আমি ভাঙি, তাহলে দেখো ও এ যোগ এবি হয়, ওবি স্কোয়ার ও এ যোগ এবি হয়। তাহলে দেখো এখানে লিখতে পারি ও স্কোয়ার যোগ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন এই ও এ যোগ এবির মধ্যে আমরা ও এর মানটা জানি। ও এর মান কি? ও এর মান পি। এখন আমাদের দুইটা মান বের করা লাগবে, সেটা হচ্ছে এবির মান বের করা লাগবে এবং বিসির মান বের করা লাগবে। কেমনে বের করব? দেখো, আমরা খুব সিম্পলি ত্রিকোণমিতির সূত্র দিয়ে বের করতে পারি। একটু যদি খেয়াল করো, এটা যদি আলফা হয়, এই কোণটা যদি আলফা হয়, তাহলে দেখো এই কোণটাও কিন্তু আলফা হবে। কেমনে হবে? কেমনে হবে ভাইয়া? সিম্পল, দেখো এই যে বাহু, এই দুইটা বাহু, এরা কি সমান্তরাল না? এই দুইটা বাহু কি সমান এবং সমান্তরাল না? সমান এবং সমান্তরাল। আর এই যে বাহুটা, এটা হচ্ছে এদের ছেদক। এই যে বাহু দুটা ছেদক, তার মানে এই দুইটা কোণ কি? এই দুইটা কোণ কি সম, সমান কোণ। এই দুইটা সমান কোণ,
ছেদক এই এই দুইটা কোণ সমান কোণ, তার মানে ওইটা সমান আলফা, তার মানে এটা সমান আলফা। তাহলে এই দুইটা কোণ যদি সমান হয়, দেখো তো আমি এই দুইটার মান বের করতে পারবো। কি দিয়ে বের করতে পারবো? ত্রিকোণমিতিতে। দেখো এটা একটা, এই যে এই ছোট্ট ত্রিভুজটা, এই ত্রিভুজের মাঝে আমার এবির মান বের করা লাগবে আর বিসির মান বের করা লাগবে। আমরা ত্রিকোণমিতি দিয়ে বের করতে পারবো কিভাবে? যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে দেখো তো এখানে আমরা বের করতে পারি কিভাবে। দেখো এটা হচ্ছে তাহলে আমার লম্ব, এটা হচ্ছে আমার তাহলে লম্ব, এটা হচ্ছে আমার ভূমি। এখানে অতিভুজের মান আমরা জানি, কিভাবে জানি? অতিভুজের মান হচ্ছে কিউ। কেমনে কিউ? যেহেতু এটা সামান্তরিক, তাহলে এটা কিউ হইলে এটাও কিউ, তাহলে এটাও কিউ। তাহলে দেখো আমরা সিম্পলি যদি ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করি, আমরা যদি এটার মান বের করার চেষ্টা করি, যে লম্বর মান বের করবো আমরা, লম্বর মান বের করবো, তাহলে বের করতে পারবো কিভাবে? দেখো আমরা জাস্ট লম্ব বাই লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, এটা কি? কস, কসের সূত্র। তাহলে যদি, দাঁড়াও অন্য কালার দিয়ে লিখি আমি, আমরা যদি জাস্ট কস কস আলফা ইউজ করি, তাহলে দেখো আমরা পাবো কিউ, কিউ না, বিসি, বিসি বাই কিউ। তাইলে এখান থেকে আমরা বিসির মান কি পাবো? বিসির মান পাবো আমরা কিউ কস আলফা, কিউ কস আলফা, কিউ কস আলফা হইতেছে। এখন বিসির মান কিন্তু আমরা পেয়ে গেছি, বিসির মান ওখানে বসাতে পারবো। এখন আমাদের যে মানটা লাগবে সেটা হচ্ছে, আমাদের লাগবে হচ্ছে এবির মানটা। তাহলে দেখো এবির মান কিভাবে পাবো আমরা? এই কস লেখছি কেন এখানে? হায় 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 হায়, এত বড় ভুল করলে তো হবে না। ল- লম্ব বাই অতিভুজ সাইন কিউ সাইন আলফা। ওকে, ফাইন। এত বড় ভুল করলে একবারে ব্লান্ডার করা যাবে না। আচ্ছা, এবার যদি আমরা কসের সূত্র নেই, তাহলে দেখো আমরা ভূমি বাই অতিভুজ পাবো। দেখো কস আলফা যদি নেই, তাহলে দেখো এবি বাই আমরা কিউ পাবো। এখান থেকে যদি আমরা এবির মান বের করি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে কিউ কস আলফা। তাহলে দেখো আমরা দুইটা মান কিন্তু পেয়ে গেছি এখানে, দুইটা মান আমরা পাইলাম এখানে, দুইটা মান আমরা পেয়ে গেছি। এটারে আমরা, এবং এটা আমরা কোথা থেকে পাইলাম বলো তো? এটা কোত্থেকে পাইছি? এটা আমরা ত্রিভুজ এবিসি তে পাইছি, ত্রিভুজ এবিসি তে, এবি সি থেকে পাইছি, ঠিক আছে? ত্রিভুজ এবিসি থেকে পাইছি আমরা এই দুইটাই, তাই না? ত্রিভুজ এবিসি থেকে কিন্তু আমরা এই দুইটাই পাইলাম। এখন আসো এখানে জাস্ট সিম্পলি বসাই দিই, আর মান ফস করে চলে আসবে, ফুস করে চলে আসবে এখানে, দেখো। আচ্ছা, বারবার আর স্কোয়ার আমার লিখতে মন চাচ্ছে না, তো এখানে আমি জাস্ট মানগুলো বসাই। দেখো ও এর মান কি? ও এর মান হচ্ছে পি স্কোয়ার, এ বি স্কোয়ার সমান সমান হবে হচ্ছে এবির মান কি? কিউ কস আলফা, কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। আচ্ছা, এখানে এটা কি করছি আমি? আমি তো মারাত্মক মারাত্মক ভুল করতেছি আজকে। হায় হায় হায়, দেখো এটা হচ্ছে ও এ যোগ এবি হোল স্কোয়ার, হোল স্কোয়ার। ওকে, ফাইন। এবার দেখো এটা হচ্ছে পি যোগ আমার কিউ কস আলফা, এটা হচ্ছে হোল স্কোয়ার, যোগ এইখানে আমি পাচ্ছি বিসি অর্থাৎ কিউ সাইন আলফা হোল স্কোয়ার। এখন জাস্ট এই সূত্র ডিরাইভ করে দাও, পি স্কোয়ার যোগ টু পি কিউ কস আলফা যোগ কিউ স্কোয়ার কস স্কোয়ার আলফা যোগ এইখানে পাবো কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাইলে এখন যদি দেখো এই দুটার মাঝ থেকে আমরা কি কমন নিতে পারি? কিউ স্কোয়ার কমন নিতে পারি। তাহলে দেখো পি স্কোয়ার যোগ টু পি কিউ কস আলফা যোগ এখান থেকে যদি আমি কিউ স্কোয়ার কমন নিই, তাহলে যেটা হয় সেটা হচ্ছে কস স্কোয়ার যোগ কস স্কোয়ার আলফা যোগ সাইন স্কোয়ার আলফা। তাইলে এইটার মান কত? হ্যাঁ, কস স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার কস স্কোয়ারের মান কত বলো তো? এটার মান সমান সমান কি এক না?
এটার মান 1। তাইলে এখানে আমি লিখতে পারি, দেখো আমি লিখতে পারি পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ 2p কিউ কস আলফা, লিখতে পারি না? এক হয়ে গেলে কি কিউ হয়ে যাবে। তাইলে এখানে যদি আমি লিখি, এখানে এসে জাস্ট আর স্কোয়ার লিখে দিই। এখানে আর এর মানটা কি হবে, তাইলে আর এর মান হবে √ওভার পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ 2p কিউ কস আলফা। সিম্পল। এই হচ্ছে আমাদের সূত্র। এটা কিসের সূত্র? লব্ধির মানের সূত্র। এটা হচ্ছে লব্ধির মান। জাস্ট দেখো আমরা কি সুন্দর করে পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের লব্ধির মানের সূত্র। তুমি এটা ঠাস করে মুখস্থ করে ফেলো তোমরা, যেহেতু তোমরা সামনে অনেক ইউজ করবা। তো আচ্ছা, মুখস্থ করার দরকার নেই এখনই। আচ্ছা, তাইলে এবার দেখো আমরা কিন্তু মান পাইছি, সমান্তরের মান পাইছি, কিন্তু দিক তো পাইলাম না। তাহলে এটা হচ্ছে আমাদের মানের সূত্র পাইছি। তাহলে এখানে চুপ করে উপরে লিখে ফেলো মান। কি? মান নির্ণয়। এখানে চুপ করে উপরে লিখে ফেলো মান নির্ণয়। সুন্দর করে লিখে ফেলো। দেখছো? মান নির্ণয়। এখন দেখো আমরা দিক নির্ণয় করব। তো চলো দিক নির্ণয় কেমনে করা যায়। আমরা এবার ডুপ্লিকেট করে ফেলি। এটারে ডুপ্লিকেট করে দেই। ঠিক আছে? এবার আমরা দিক নির্ণয় করব। তো এগুলা সুন্দর করে এগুলা মুছে দিয়ে আসো। এইগুলা এখানে দরকার নাই। আমরা সুন্দর করে এটাতে এবার করব দিক নির্ণয়। মান নির্ণয় সূত্র পাইছি, দিক নির্ণয় সূত্র লাগবে। এবং দিক নির্ণয় কেমনে করা যায় বলতো? আমাদের দিক নির্ণয়ের জন্য আরেকটু জিনিস দেখা লাগবে। চলো আমরা একটু জুম করে ওই চিত্রের কাছে চলে যাই একবারে। চিত্রের কাছে চলে যাই। চলে আসছি। এখন দেখো এখানে লব্ধির লব্ধিটা হচ্ছে আর। এখন আর এর কোণটা কোনটা? মানে আর এর কোণ আসলে কোনটা? আর এর কোণ আমরা দুই ভাবে বের করতে পারি। একটা হচ্ছে পি এর সাথে আর এর কোণ, পি ভেক্টরের সাথে আর এর কোণ, পি ভেক্টরের সাথে আর এর কোণ। পি ভেক্টরের সাথে আর এর কোণ কোনটা? পি ভেক্টরের সাথে আর এর কোণ এইটা। এটারে আমরা ধরলাম থিটা। এটা আমরা থিটা ধরলাম। এখন আরেকটা হচ্ছে তোমার কিউ ভেক্টরের সাথে আর এর কোণ। কিউ ভেক্টরের সাথে আর এর কোণ কোনটা? কিউ ভেক্টরের সাথে আর এর কোণ হচ্ছে এইটা। এটার ধরো আমরা গামা ধরলাম। এটার আমরা গামা ধরলাম। তাইলে আমরা ধরো যে কোনো একটা বের করলেই চলতেছে। তো আমরা ধরো থিটাই বের করি, যে পি ভেক্টরের সাথে আর এর কোণ কত সেটা আমরা এখন বের করব। তো চলো আমরা এখানে লিখে ফেলি যে পি ভেক্টরের সাথে লব্ধির কোণ ইজ ইকুয়ালস টু থিটা। কি লিখবো? যে পি ভেক্টরের সাথে সাথে লব্ধির কোণ কোণ ইজ ইকুয়ালস টু থিটা। ফাইন। এখন কি করা যায় দেখো তো, কেমনে কি করলে কি হয়। আমরা দেখো এই ওবিসিতে যদি একটু খেয়াল করো, এইখানে কিন্তু এই থিটা কোণটা আছে। ওবিসিতে খেয়াল করলে থিটা কোণটা পাবা। এখন ওবিসি এর আমাদের ওবির মান জানা, বিসির মান জানা, তাই না? ওবির মান জানা, বিসির মান জানা। জাস্ট আমাদের থিটার মানটা বের করা লাগবে। এখন কিভাবে পারবো? আর এর মান আমাদের জানা নাই, এখনো জানা নাই। বা আর এর মান জানলেও ওটা অনেক বড় মান, তাই না? তাহলে ওটা দিয়ে আমরা বের করতে যাব না। আমরা এই যে লম্ব, এটা এটা হচ্ছে লম্ব আমার, এটা হচ্ছে লম্ব, এবং এইটা হচ্ছে আমার ভূমি। তাহলে লম্ব বাই ভূমি ইউজ করে আমরা এই থিটার মানটা বের করতে পারবো। ঠিক আছে? এইটারে ইউজ করে আমরা থিটার মানটা বের করতে পারবো কিভাবে? লম্ব বাই ভূমির অনুপাত কি? ট্যান। ট্যান। তাহলে আসো আমরা যদি এখানে লিখি যে ত্রিভুজ ওবিসিতে, ওবিসিতে ত্রিভুজ ওবিসিতে, ত্রিভুজ ওবিসিতে কি? সিম্পলি আমরা যদি লিখি ট্যান থিটা ইজ ইকুয়ালস টু বিসি, ওবি বাই বিসি, বা বিসি বাই ওবি। তাহলে কি বিসি বাই ওবি। এখন আসো মান বসাও। বিসির মান কি? আচ্ছা, বিসির আগে এটা আমরা ভেঙে নেই আগে। ওবি, ওবি হচ্ছে আমার ওএ যোগ এবি, আর বিসিটা বিসি। এখন আবার দেখো বিসি কি? বিসি হচ্ছে আমার কিউ সাইন আলফা, আর ওএ হচ্ছে তোমার পি, আর এবি হচ্ছে কিউ
cos আলফা। এখন দেখো আমরা পাচ্ছি থিটা ইজ ইকুয়ালস টু কিউ সাইন আলফা বাই কি করলাম, থিটা ইজ ইকুয়ালস টু টেন ইনভার্স এইটাই, টেন ইনভার্স এটা। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমার থিটার সূত্র। থিটার মান আমরা পেয়ে গেছি। এখন এটা মনে রাখা যায় কেমনে, একটু টেকনিক তোমাদের আমি শিখাই দিই। এটা হচ্ছে আমাদের দিকের সূত্র। কি? দিক নির্ণয়ের সূত্র। তাহলে আমরা মান পাইছি, লব্ধির মান, আর এটা হচ্ছে লব্ধির দিক। লব্ধির দিক। এখন একটু মনে রাখার জন্য আমি তোমাদেরকে বলি এই সূত্রটা তোমরা কেমনে মনে রাখবা। দেখো, তুমি যেটার সাথে কোনটা বের করতেছো, যেটার সাথে পি এর সাথে বের করতেছো, তাহলে পিটা তোমার এখানে থাকবে। এটা সবসময় মনে রাখবা যে পি একা একা এখানে বসে থাকবে, পি একা একা এখানে বসে থাকবে। আর গুলো, আর যেটার সাথে বের করতেছো না সেটার সাথে তোমার সাইন আলফা বাই কস আলফা হবে। ট্যান মানে কি? ট্যান মানে কি? সাইন বাই কস। ট্যান মানে কি? সাইন বাই কস। ট্যান মানে সাইন বাই কস। তাহলে মনে রাখবা ট্যান মানে সাইন বাই কস। সাইন বাই কস থাকবে, যেইটা এখানে থাকবে সেটা এইভাবে থাকবে। আচ্ছা, তোমাদেরকে আমি দেখাই। আহ, এটাকে একটু ছোট বানানো দরকার মনে হয়, একটু বেশি করে, বেশি বড় হয়ে গেছে, তাই না? একটু বেশি বড় হয়ে গেছে, এটাকে আমি একটু ছোট বানাই দিই। ওকে, এইটাই নাফ। এখন দেখো, থিটা ইজ ইকুয়ালস টু কি হবে? তুমি ট্যান ইনভার্স দিবা, ট্যান ইনভার্স দিয়ে ফেললা। কোনটার সাথে অ্যাঙ্গেল বের করবা? মনে করো আমি এবার গামা বের করব। আচ্ছা, আমি এবার কি করব? গামা বের করব, বা থিটা। আচ্ছা, থিটাই আগে দেখাই। প্রথমে ট্যান ইনভার্স দিলা। থিটাটা কোন কোণের সাথে আছে? কোন ভেক্টরের সাথে আছে? পি ভেক্টরের সাথে আছে। তাহলে পি এখানে বসাও। সাইন আলফা কস আলফা। পি বাদে কোনটা? আরেকটা কোনটা? কিউ। সেখানে কিউ বসাও। এটা হচ্ছে সূত্র। এটা হচ্ছে সূত্র। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সূত্র। এখন তুমি যদি চাও আমি গামা বের করবো, ভাই কি বের করবো? গামা বের করবো। সিম্পল। গামা কোনটা কিসের সাথে আছে? আগে ট্যান ইনভার্স দাও, ট্যান ইনভার্স দাও। গামা কোনটা কিসের সাথে আছে? গামা কোনটা আছে কিউ এর সাথে। গামা কোনটা আসে কিউ এর সাথে, তাহলে কিউ এখানে বসাও। প্লাস সাইন আলফা কস আলফা, ফাইন। এখানে পি, কিউ বাদে আরগুলো কি? Q। তাহলে এই হচ্ছে সূত্র। এমনি মনে রাখতে হবে, এমনি মনে রাখতে হবে, নাইলে আবার ভুলে যাওয়া পরে, যে একসময় বের করলাম আর পরে আর মনে নাই কোনটার সাথে কোনটা বসাবো। এটা নিয়ে কনফিউজ খাওয়া যাবে না, কনফিউজ হওয়াই যাবে না। আর আলফা তুমি যদি ট্যান, সরি, ইয়া বের করে ফেলো, আহ থিটা বের করে ফেলো। তুমি যখন থিটা বের করে ফেলবা তখন তোমার গামা বের করা অনেক সহজ। গামা বের করা অনেক সহজ। থিটা বের করে ফেললে তোমার গামা বের করা অনেক সহজ। কিভাবে সহজ? তুমি জাস্ট ইয়া করবা, গামা ইজ ইকুয়ালস টু কি? আলফা মাইনাস থিটা। গামা ইজ ইকুয়ালস টু আলফা মাইনাস থিটা। এটা ইউজ করলে তুমি পেয়ে যাবে, তাই না? এটা ইউজ করলে তুমি পেয়ে যাবে এটা। এখন আমার মনে হয় যে আজকে আপাতত এটুক থাকলে বেটার। অনেক, মোটামুটি বড় ক্লাসই হয়েছে আমাদের। এখন পর্যন্ত আমাদের রেকর্ড হচ্ছে 1 ঘন্টা 38 মিনিট। তো আমি মনে করি যে অনেক বড় ক্লাস হয়েছে। জাস্ট এখন আমরা লব্ধির সর্বোচ্চ মান আজকে পড়বো না, আমরা নেক্সট ক্লাসে পড়বো এটা। এখন একটা এক্সাম্পল দেখবো আমরা, এক্সাম্পল দেখেই আসলে আহ, আজকের ক্লাসটা একটু ফিনিশ করে দিব। এক্সাম্পল দেখেই ফিনিশ করে দিব। তো চলো আমরা একটা লব্ধির মান এবং দিক বের করব। একটা লব্ধির মান এবং দিক আমরা বের করব। এখন লব্ধির মান এবং দিক কিভাবে বের করবো? চলো, একটা বস্তু নিলাম, আর বস্তুর দরকার নেই, তুমি দুইটা ভেক্টর নাও, দুইটা ভেক্টর নাও। একটা হচ্ছে পি ভেক্টর, এটা একটা পি ভেক্টর, আর এটা মনে করো কিউ ভেক্টর। এটা কিউ ভেক্টর, ঠিক আছে? কি ভেক্টর। এখন পি ভেক্টরের মান মনে করো যে পি, এটা 10 নিউটন, 10 নিউটন। আর হচ্ছে তোমার কিউ, পি আর কিউ, কিউ হচ্ছে তোমার 5 নিউটন। এখন এই দুটার লব্ধি বের করা লাগবে। তোমাকে মধ্যের কোণ দিয়ে দিছে, কোণ দিয়ে দিছে হচ্ছে আলফা ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। আলফা ইজ ইকুয়ালস টু কি? আলফা ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি তোমাকে
লব্ধির মান বের করা লাগবে। লব্ধির মান বের করা লাগবে। তো মনে করো লব্ধিটা হচ্ছে এখানে, ঠিক আছে? লব্ধির মান তোমাকে বের করতে হবে। তো লব্ধির মান তুমি কিভাবে বের করবা? সূত্র ইউজ করে লব্ধির মান এবং দিক আমরা বের করবো। চলো আমরা লব্ধির মান এবং দিক বের করি। এই কোথায় চলে যায়? আচ্ছা, তো প্রথমেই লব্ধির বলের মান। প্রথমে আমরা কি করব? লব্ধি বলের মান, লব্ধি বলের মান বের করব। ও চলো লব্ধি বলের মান আমরা এখানে লিখি কি, আর ইজ ইকুয়ালস টু, সূত্র বসায় দাও, পি পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার টু পি কিউ কস আলফা। তো আমি এরপরে আর এগুলো লিখবো না ভাইয়া, জাস্ট ডিরেক্টলি মান বসাই দিব। তো এখন পি স্কোয়ারের জায়গার নাম লেখো 10 স্কোয়ার যোগ 5 স্কোয়ার যোগ 2 ইন্টু 10 ইন্টু 5 ইন্টু কস তোমার 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি, তাই না? আচ্ছা, তাইলে এখন জাস্ট ক্যালকুলেটরে বসাও, জিনিসটা ক্যালকুলেটরে বসাও। চলো আমরা ক্যালকুলেটর ওপেন করে ফেলি। তো চলো আমরা হচ্ছে ক্যালকুলেটরের মানটা বসাই। ক্যালকুলেটরের মান বসাইলে দেখো আমি এখানে জাস্ট মানটা বসাই, দেখো তো 10 স্কোয়ার। আচ্ছা, প্রথমে রুট ওভার দাও, রুট ওভার দিয়ে এখানে হচ্ছে তোমার 10 স্কোয়ার যোগ 5 স্কোয়ার যোগ হচ্ছে 2 ইন্টু, আচ্ছা অত কিছু লেখার দরকার নেই, দেখো 100 কস 60, 60 দেখো মান আসতেছে 5√7, মান আসতেছে আমার 5√7। তাইলে আমি এখানে মানটা বসাই দিই যে 5√7 নিউটন। এটা হচ্ছে আমার লব্ধি বলের মান, এটা আমাদের লব্ধি বলের মান। ফাইন, এবার আমরা লব্ধি বলের মানটা বের করতেছি। এখন আমরা দিক কি বের করবো? দিক বের করবো। তাহলে কিসের সাথে দিক বের করা যায়? চলো আমরা পি এর সাথে আগে দিক বের করি। পি এর সাথে, পি এর সাথে মনে করো থিটা কোণে আছে। কি কোণে আছে? থিটা কোণে আছে। তাহলে ধরো পি এর সাথে যদি থিটা কোণে থাকে এখানে, তাহলে আমরা পি এর সাথে থিটা কোণে, পি এর সাথে থিটা কোণে থাকলে আমরা পি এর সাথে যে থিটাটা আছে থিটাটা বের করবো। তাহলে সিম্পলি আমরা বসাই দিই, দেখো থিটা ইজ ইকুয়ালস টু কি, 10 কি হলো, আচ্ছা থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স কিসের সাথে বের করতেছি আমরা? পি এর সাথে, পি প্লাস দেখো এখানে কি, কিউ সাইন আলফা বাই কিউ কস আলফা। মান বসাও, tan ইনভার্স কিউ হচ্ছে 5, তাহলে কি 5 সাইন 60 প্লাস হচ্ছে এখানে তোমার 10 প্লাস 5 cos 60। সিম্পল। এখন চলো আমরা হচ্ছে ক্যালকুলেটরে মানটা ইনপুট দিয়ে দিই। আহা, আমি ক্যালকুলেটর এখানে রেখে এগুলো লিখে ফেলছি, সরি ফর দ্যাট। আচ্ছা তুমি দেখো, ক্যালকুলেটরটা এখানে রেখেই মানটা লিখছি। আচ্ছা এখন দেখো আমি কি লিখছি আসলে, থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স লিখছি, আমি সূত্রটা বসাইছি এখানে। সিম্পলি সূত্রটা বসে জাস্ট মানগুলো এখানে দিছি, আশা করি তোমরা বুঝতে পারতেছো। না বুঝার এখানে আমি কিছু দেখতেছি না। তো ক্যালকুলেটরটা এখানে রেখেই আমি আসলে মানটা লিখে ফেলছি। আচ্ছা প্যারা নেই। তো এখন আসে আমরা ক্যালকুলেটরে এটা বসাই। ওকে, তো ক্যালকুলেটরে আমরা হচ্ছে একটু বসাই, দেখি মানগুলো বসাই। তো বড্ড ঝামেলা। আচ্ছা, ক্যালকুলেটরে যদি আমরা মানগুলো বসাই, দেখো তো আমরা প্রথমে দিব হচ্ছে শিফট, এই যে tan ইনভার্স দিলাম, এইখানে তোমরা এই যে এটাতে প্রেস করবে, প্রেস করে এখানে দাও 5 সাইন 60, ফাইন। আর নিচেরটাতে, নিচেরটাতে চলে আসো, নিচেরটাতে এসে তুমি দাও হচ্ছে 10 প্লাস হচ্ছে 5 cos 60, ফাইন। তাহলে দেখো এখানে পাচ্ছ 19.10, 19.10। তাহলে তুমি এখানে লিখতে পারো যে 19.10 ডিগ্রি, এটা হচ্ছে থিটার মান। এখন তুমি চাইলে আমি দেখাই দিই, যেহেতু প্রথমটা লিখতে একটু তোমাদের দেখতে পারো নাই, যেহেতু আমি ক্যালকুলেটর রেখে রেকর্ড করে ফেলছি ওখানে। তাইলে আসো আমরা এবার কিউবের সাথে বের করি, এটারে কালারটা চেঞ্জ করে দিই। কি করবো? কিউবের সাথে, কিউবের সাথে
আমাদের কি কোণে আছে? গামা কোণে আছে। তাহলে আমরা কিউবের সাথে যদি গামা কোণে থাকে, তো আমরা গামা যেহেতু আঁকাই নেই, তো একটু আঁকাই ফেলি। এটা মনে করো গামা, এটা গামা। তাহলে কিউবের সাথে গামা কোণে আছে, তাহলে আমরা যদি গামা লিখি, গামা সমান সমান কি হবে? টেন ইনভার্স ফাইভ। এবার দেখো, গামাটা কিসের সাথে আছে? কিউবের সাথে আছে, তাহলে কিউ এখানে একা থাকবে। আর কি, এখানে হচ্ছে পি সাইন আলফা বা পি কস আলফা। মানটা বসাও সিম্পলি। টেন ইনভার্স, এখানে আহ, তোমার কি হবে? টেন ইনভার্স আমি যদি লিখি, তাহলে পি এর মান হচ্ছে টেন সাইন 60 ডিগ্রি, ফাইভ প্লাস টেন কস 60 ডিগ্রি। ওকে, ওকে। তো এখন আমরা জাস্ট ক্যালকুলেটরে বসাইলে মানটা পেয়ে যাব। তো ক্যালকুলেটর আমরা চালু করে ফেলি। ক্যালকুলেটরে আমরা যদি মানটা জাস্ট দেই এবার, তাহলে দেখো যেটা হয় সেটা হচ্ছে ট্যান ইনভার্স দিব, আবার এখানে আমরা ভগ্নাংশ দিব, এবং এখানে দিয়ে আমি টেন সাইন 60 ডিগ্রি, এবং নিচে আমি দিব হচ্ছে ফাইভ প্লাস টেন কস 60 ডিগ্রি। এবার 60 ডিগ্রি, তাইলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 40.89। তো 40.89 আমি যদি এখানে লিখি যে 40.89 ডিগ্রি, তাইলে দেখো তো আমাদের ছিল কত? ছিল কত? 60 ডিগ্রি। তো এটা যদি যোগ করি, তাইলে এই দুইটা যোগ করলে 60 হবে। তো আমি যেহেতু পুরাটুকু লিখি নাই, তাই হচ্ছে 1 পয়েন্ট কম দেখাইতেছে, তো প্যারা নাই। তো আশা করি বুঝতে পারছো, আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। আহ আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্ত। আমরা অনেক কিছু পড়ছি দেখো, ক্লাসটা একটু বড় হয়েছে, বাট অনেক টপিক আমরা পড়ে ফেলছি। এবং আমি মনে করি যে অনেক কিছু আজকে ইয়াতে কভার হয়েছে। আমি চাইছিলাম যে ভেক্টরের সর্বোচ্চ মান সর্বনিম্ন মান এটা আজকের ক্লাসে দেখাইতে, বাট নেক্সট ক্লাসে দেখাই দিব, প্যারা নাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং ক্লাসটা একবার করলে হয়তো একটু ফাস্ট মনে হতে পারে। যে যে জায়গা বুঝবা না সেগুলো একটু আবার বারবার করে রিপিট করে দেখে ফেলবা। আর তো আশা করি বুঝতে পারছো, আমি ম্যাক্সিমাম দেওয়ার ট্রাই করছি। আর এ পর্যন্তই। তো তোমাদের ফ্রেন্ডদেরকে হচ্ছে একটু শেয়ার করে দিও, যদি ক্লাসগুলো মনে হয় যে ভালো, সবার উপকারে আসতে পারে। তো শেয়ার করে দিও সবাইকে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।